আজকে ওরা আবার 9:15 টাইম দিয়েছে নোটিশে। যুক্ত হচ্ছে কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি যথারীতি, তাই না? শনি সম্বুধ রাত্রিকালীন এই বিশেষ অধিবেশন আমাদের। আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলছি, বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সব শব্দ বা অন্য কিছু একটু ঠিক আছে কিনা একটু কমেন্টস করো। শব্দ বা আলো এ বিষয়ে মোটামুটি তোমরা শুনতে পাচ্ছ কিনা ভালো মতো, বা কোনো নয়েজ আছে কিনা একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। গলাটা একটু বসে গেছে, একটা প্রোগ্রামে ছিলাম 2 দিন, একটু বাইরে ঠান্ডা লেগেছিল একটু, এমনি ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা আশা করছি তোমরা সবাই যুক্ত হয়ে পড়েছো, এর মধ্যেই আমরা ক্লাসে প্রবেশ করব, তাই না? আচ্ছা, তো শুরুতেই তোমাদের গত ক্লাস অর্থাৎ বর্ণমালা নিয়ে, ব্যঞ্জন বর্ণ নিয়ে কোনো প্রবলেম থাকলে একটু বলবে, ঠিক আছে? বর্ণমালা নিয়ে, ব্যঞ্জন বর্ণ নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো কনফিউশন যদি থাকে বা কোনো জিজ্ঞাসা, তাহলে একটু বলবে। ওইরকম করে যদি তাকাও তো আমার কনসেন্ট্রেশন কে দিকে থাকবে না, স্যারের দিকে থাকবে। কি কোনো প্রশ্ন, কোনো সমস্যা, কোনো কমেন্টস এসছে? আচ্ছা, তো ঠিক আছে, সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, আর আপনাদের সামনে এলাম। আরও এখন ভালো থাকবো, তাই না? আমাদের এই 1.5-2 ঘন্টার সময় কীভাবে কেটে যাবে আমরা বুঝতেই পারবো না, আমরা বাংলা ব্যাকরণের মধ্যেই থাকবো। তো আমরা যেহেতু কোনো প্রশ্ন তোমরা করনি, আমি এখন পর্যন্ত পাইনি, তাহলে আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমরা আজকে শিখব ধ্বনি পরিবর্তন। ধ্বনি উপরে উঠে গেল, ধ্বনি পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা নিশ্চয় জানো যে ভাষা একটা প্রবহমান, আমরা বলি নদীর মতো। ভাষা একটি প্রবহমান নদীর মতো, অর্থাৎ নদী যেমন পরিবর্তন হয়, ভাষাও কি নানানভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে? তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনশীলতা ভাষার একটি বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে আচ্ছা, ভাষার কাজ কি? যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে ভাষার কাজ কি, তাহলে তার উত্তর হচ্ছে মনের ভাব প্রকাশ করা, ঠিক আছে? ভাষার কাজ কি? ভাষার কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আর যদি বলে ভাষার বৈশিষ্ট্য কি, তাহলে বেশ কিছু বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। তো ভাষা কি? পরিবর্তনশীল। মানুষ যেমন পরিবর্তনশীল, তাই না? তোমরা নিশ্চয়ই সেই মুনির চৌধুরীর বিখ্যাত ডায়লগটি তোমাদের মনে আছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। ঠিক তেমনি ভাষাও তাই। ভাষা হয়তো সকালে বিকালে বদলায় না, কিন্তু তাই না, যুগে যুগে কালে কালে শতাব্দীতে শতাব্দীতে ভাষা পরিবর্তিত হয়।
তো ভাষার পরিবর্তন মূলত ধ্বনি পরিবর্তন, কারণ একটি ভাষা হঠাৎ করে পরিবর্তিত হয় না। ঠিক আছে, ভাষা আজকে আছে এমন, কালকে হয়তো আরেক রকম হবে, এমন হবে না। ভাষার পরিবর্তনটা মূলত কি ধ্বনির পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ ধ্বনি পরিবর্তিত, একটি ধ্বনি, দুইটি ধ্বনি, 50টি ধ্বনি, 5 লক্ষ ধ্বনি, 5 কোটি ধ্বনি, এইভাবে পরিবর্তিত হয়ে হয়ে একসময় কি ভাষাটা পরিবর্তিত হয়ে যায়। তো তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা ভাষাকে আমরা 3টি যুগে ভাগ করেছি। জানো কিংবা জানো না, বাংলা ভাষাকে বা বাংলা সাহিত্যকে 3টি যুগে ভাগ করা হয়। একটি বলা হয় কি প্রাচীন যুগ, নিশ্চয়ই তোমরা জানো। একটিকে বলা হয় মধ্যযুগ, আর একটিকে বলা হয় আধুনিক যুগ। ওই যে আমরা বাংলার জন্ম প্রথম ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে 650 থেকে কি 1200 প্রাচীন যুগ, 1201 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ, আর 1801 থেকে বর্তমান হচ্ছে আধুনিক যুগ। এই যে বাংলা ভাষা নিয়ে আমরা কথা বলছি, বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলছি, এই বাংলা ভাষাকে 3টি যুগে ভাগ করা হয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 650 থেকে 1200 পর্যন্ত সময়কে বলা হয় প্রাচীন যুগ, 1201 থেকে 1800 পর্যন্ত সময়কে বলা হয় মধ্যযুগ, এবং 1801 থেকে বর্তমান সময়কে বলা হয় কি আধুনিক যুগ। ক্লিয়ার? আমরা কোন যুগে আছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা আধুনিক যুগে আছি, তাই না? আমরা আধুনিক যুগে আছি। কোন ভাষায় কথা বলছি? বাংলা ভাষায়, তাই তো? তাহলে মধ্যযুগের মানুষ কোন ভাষায় কথা বলতো? মধ্যযুগের 1201 সাল বা 1300 সাল বা 1400 সাল। প্রাচীন যুগের মানুষ কোন ভাষায় কথা বলতো? বাংলা ভাষায়। আসলে আমরা তো বাংলা ভাষাকেই ভাগ করেছি। তো বাংলা ভাষাকে যদি ভাগ করি, আমরা তো গোটা পৃথিবীর সময়কে ভাগ করিনি, বুঝতে পারলেন? গোটা পৃথিবীর সময়কে আমরা ভাগ করিনি, আমরা বাংলা ভাষারই সময়টাকে ভাগ করেছি। তো বাংলা ভাষার সময়কে যদি ভাগ করি, তাহলে অন্য কোনো ভাষা আমরা পাবো না, তাই না? একটা পেয়ারাকে যদি আমরা কাটি, 3 ভাগ করি, তাহলে 1 ভাগে পেয়ারা, 1 ভাগে আপেল, 1 ভাগে নাশপাতি পাওয়ার সম্ভাবনা নাই। পেয়ারাকে যত ভাগই করবো পেয়ারাই পাবো। তো আমরা বাংলা ভাষার সময়কে ভাগ করেছি। তো বাংলা ভাষার সময়কে ভাগ করেছি আধুনিক যুগেও বাংলা, মধ্যযুগেও বাংলা, প্রাচীন যুগেও বাংলা। কিন্তু কেন ভাগ করেছি? ভাগ করেছি এই জন্য যে এই যে বাংলা, কিন্তু তার মধ্যে একটু চেহারাগত পরিবর্তন আছে। আজকে যেমন বাংলা আমরা পেয়েছি, মধ্যযুগের বাংলাটা ঠিক তেমন ছিল না। প্রাচীন যুগেও বাংলায় ছিল, কিন্তু একটু ভিন্ন রকম। ভাবেন, ইমাজিনেশন করেন, মানুষের সাথে আমি বললাম যে আমি আজ থেকে 10 বছর আগে যেমন ছিলাম, আজকে তেমন নেই। আবার 10 বছর পরে কিন্তু এমন থাকবো না, পরিবর্তন। আমিই থাকবো, আমি জুয়েল কিবরিয়াই থাকবো, কিন্তু আমার কি হবে? আমি একটা সময় শৈশবে ছিলাম, তারপর কৈশোরে এসেছি, তারপর যৌবনে আছি, তাই না? তারপর আস্তে আস্তে কি করব? বার্ধক্যের দিকে যাব। কিন্তু আমি কিন্তু জুয়েল কিবরিয়া একজনই ব্যক্তি, কিন্তু আমার কি বিভিন্ন স্তর। ঠিক তেমনি বাংলা ভাষার এটা নানান স্তর। এখন ভাষেন, যদি মানুষের পরিবর্তনশীলতাটা না থাকতো, তাহলে কি হতো? ইমাজিনেশন করেন তো, মানুষের পরিবর্তনশীলতা নাই, তাহলে আপনি কি এই অবস্থায় আসতেন? পরিবর্তনশীলতা মানুষের একটা বৈশিষ্ট্য বলে তো আপনি এই অবস্থায় এসেছেন, না হলে তো যে অবস্থায় থাকতেন না এই অবস্থায়। পরিবর্তন, এই অবস্থায় তো ছিলেন, সেখান থেকে পরিবর্তিত হয়ে হয়ে তো কি আজকের এই অবস্থায় এসেছেন। ঠিক তেমনি ভাষার যে আজকের অবস্থা, এটা কিন্তু ছিল না। ভাষার নানাবিধ ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে। ঠিক আছে, তো আরো সামনে পরিবর্তিত হবে, পরিবর্তিত হয়ে আরো নতুন একটা যুগের পরে আসবে, যাকে আমরা বলছি উত্তর আধুনিক যুগ। এরপরে কিন্তু বাংলা ভাষা বা সাহিত্যের আরো একটা যুগ আসবে। কবে আসবে আমরা জানি না, কখন আসবে আমরা দেখবো কিনা, কিন্তু আসবে নিশ্চিত। অর্থাৎ ভাষা এখনো কি, বাংলা ভাষা এখনো পরিবর্তনশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে একটা সময় গিয়ে 100 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর পরে বাংলা ভাষা কিন্তু আজকের এই চেহারার থাকবে না, পরিবর্তন। তো এখন এই যে বাংলা ভাষা কিভাবে পরিবর্তন হচ্ছে, এই ধ্বনির পরিবর্তনগুলো কিভাবে ঘটছে, এগুলি মূলত আমরা আজকের এই টপিকে শিখব। ধ্বনি পরিবর্তন, এটি পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, খুব অতি গুরুত্বপূর্ণ এটি আমি বলছি না, কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে এখান থেকে কি প্রশ্ন হয়। প্রাইমারি বলেন, ব্যাংক, বিসিএস,
ঠিক আছে। অ্যাডমিশনে হয়, অ্যাডমিশন একটু বেশি গুরুত্বপূর্ণ। বিসিএস একটু কম হয়, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রায় থাকছে, ঠিক আছে। তো আমরা এখন এই যে ধ্বনির যে পরিবর্তনটা ঘটছে, এখন দেখেন আমরা কিন্তু প্রাচীন যুগ থেকে কীভাবে মধ্যযুগে এসছে ধ্বনি সেটি আমরা দেখব না, মধ্যযুগ থেকে কীভাবে আধুনিক যুগে গেছে এটিও আমরা দেখব না, এটি আমাদের পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কোনগুলি? আধুনিক যুগ থেকে যেভাবে সামনের দিকে যাচ্ছে। আমি আবার বলছি, প্রাচীন যুগ থেকে বাংলা পরিবর্তনের মধ্যযুগে এসেছে, মধ্যযুগ থেকে আবার পরিবর্তন হয়ে কি আধুনিক যুগে এসেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনগুলি? এই আধুনিক যুগ থেকে যে শব্দগুলি পরিবর্তিত হয়ে সামনের দিকে যাচ্ছে, তো সেগুলি আমরা আজকে দেখব। আর এই ধ্বনি পরিবর্তন আমি একটা বিশেষ মেথড আপনাদেরকে শেখাবো। এই মেথডটির নাম হচ্ছে পিক্টোরিয়াল মেথড। এটা হচ্ছে পিএম, পিক্টোরিয়াল মেথড, অর্থাৎ এটি অ্যাডভান্স এডুকেশনের একটি মেথড। পিক্টোরিয়াল মেথড এটি আসলে ছোট বাচ্চাদেরও আছে। ছবি পদ্ধতি দেখবেন, ছোট বাচ্চা যদি আপনাদের কেউ 1-এ পড়ে বা প্লে বা নার্সারিতে পড়ে, দেখবেন ছবি দেওয়া আছে, বুঝতে পারলেন? এইখানে দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, দিয়ে বলেছে কোনটা বেশি, কোনটা বেশি, তো বাচ্চার ছবি দেখে বলছে এটা বেশি। কোনটা কম, তো এটা কম, বুঝতে পারলেন? আবার হয়তো কি করা আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, এটা একটা কি হাতির ছবি দেওয়া আছে, এখানে হয়তো একটা বাঘের ছবি দেওয়া আছে, এখানে হয়তো একটা মুরগির ছবি দেওয়া আছে, এই পাশে 3টি শব্দ লেখা আছে কিন্তু এলোমেলো করে। এখানে হয়তো লেখা আছে হ্যান, এখানে হয়তো লেখা আছে এলিফ্যান্ট, হ্যাঁ, এখানে হয়তো লেখা আছে কি টাইগার। এখন বাচ্চাটাকে কি করতে হচ্ছে, এই ছবির সাথে এটাকে কি মিলাতে হচ্ছে, যে এটা এলিফ্যান্ট, তাই না, এটা হলো হ্যান, এটা হলো টাইগার। এটাকে আমরা বলি কি পিক্টোরিয়াল মেথড, চিত্র পদ্ধতি। তো এই পদ্ধতিটা আমরা এই উচ্চ ক্লাসে অ্যাডাল্ট লার্নিং এর ক্ষেত্রে একটু আপনাদের দেখাবো। ধ্বনি পরিবর্তন, এখন কেন এই মেথড আমরা শিখবো? ধ্বনি পরিবর্তন তো 1-2টি শব্দ নয়, 20-30টি শব্দও নয়, 50, 100, 1000, 1 লাখ শব্দও নয়, লক্ষ লক্ষ শব্দ ধ্বনি পরিবর্তন হয়। লক্ষ লক্ষ শব্দের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখন এই লক্ষ লক্ষ শব্দকে আপনি বললাম যে আসতেও পারে নাও পারে, তাহলে লক্ষ লক্ষ শব্দ আপনি পড়ে মেমোরাইজ করে রাখবেন? এটা কেমনে সম্ভব? আমরা কিন্তু একটি কথা বলেছি, আমি আবার বলছি, মনে করিয়ে দিই যে আমি কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম যখন আমি জাকির বিসিএস স্পেশালে কিছু ভিডিও ক্লিপ দিয়েছিলাম, যে ব্যাকরণ আপনাকে পড়তে হবে না, মেমোরাইজ করতে হবে না, আমি বুঝিয়ে দিব, আপনি বুঝে নেবেন। আপনার কাছে ক্লাসে আমি আমার সঙ্গে ক্লাস করবেন, ক্লাসে বুঝে নেবেন, আপনি কি করবেন, পরীক্ষায় উত্তর দিবেন, আপনাকে পড়তে হবে না। তো এই মেথডটি একদম খুবই এই অথেন্টিক মেথড, যেটা আপনার পড়াশোনা করার দরকার নাই। ধ্বনি পরিবর্তন বাসায় পড়বেন না, কি করবেন, ছবি দিয়ে। আচ্ছা, তো হয়তো যদিও কথাটা মনে হচ্ছে বেশি বলছি, কিন্তু এটা বলার দরকার এই জন্য যে না হলে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। ওকে, আর একটু ক্লিয়ার করে শেষ করব। ধরে নেন আমার এখন আজকের দিনের একটা ছবি, এটা আমার আজকের দিনের একটা ছবি, আর এখানে আচ্ছা একটা আমার ক্লাস 8-এ যখন পড়ি, কিংবা ধরেন কলেজে যখন পড়ি তখনকার ছবি। তাহলে এই যে এখানকার যে ব্যক্তি আর এই ব্যক্তি, দুটোকে এক ব্যক্তি না দুই ব্যক্তি? দুটো একই ব্যক্তি। এটাও জুয়েল কিবরিয়া, এটাও জুয়েল কিবরিয়া। এটা হচ্ছে কলেজে পড়ার সময়ের, আর এটা হলো এখন কলেজে শিক্ষকতা করার সময়ের। তাহলে এই দুটো ছবির মধ্যে কোনো পার্থক্য থাকবে না? থাকবে না, নিশ্চয় থাকবে। কিন্তু ব্যক্তি দুটো কি আলাদা? একই ব্যক্তি, কিন্তু এটার চেয়ে এটার একটু ডিফারেন্ট থাকবে। অর্থাৎ এখানে হয়তো জুয়েল কিবরিয়া পাতলা ছিল, এখানে একটু মোটা হয়েছে। এখানে চুল হয়তো একটু বেশি ছিল, এখানে চুল একটু কি কমে গেছে। বুঝতে পারছেন পরিবর্তন? জরিনা ছিল, জরিনা গ্রামের স্কুলে পড়তো, গ্রামের কলেজে পড়েছে জরিনা। এই জরিনায় অ্যাডমিশন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দিয়ে অ্যাডমিশনে চান্স পেয়েছে, ইংরেজি বিভাগে পড়ে। তো জরিনাকে যখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, ক্লাসে স্যার জিজ্ঞেস করছেন স্যারকে, জরিনা বলছে যে হ্যালো স্যার, মাই নেম ইজ জিয়ারা। কি বলছে? সেই গ্রামের জরিনা শহরে গিয়ে ভার্সিটিতে পড়ে, তো ইংরেজিতে পড়ে। তো জরিনা খাতুন যদি বলে তাহলে মান সম্মান থাকবে?
কি বলে পরিচয় দিচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, আই এম কি জিয়ারা, মাই নেম ইজ জিয়ারা। তো যে জিয়ারা, তো গ্রামের জরিনা জামা কাপড় পরতে হয়তো বড় বড় বোরখা পরতো বা, তাই না? কিন্তু যখন জেরা হয়েছে তখন তার জামা কাপড়ের আগের মতো নাই, জামা কাপড় কি হয়েছে? সেরা বেড়া। আগে নাম ছিল জরিনা, ভালো পোশাক ছিল, এখন যেহেতু হয়েছে জেরা, জামা কাপড় সেরা বেড়া। জরিনার জেরা কি একই মাল না ভিন্ন মাল? একই মাল। যেই জরিনা সেই তো জেরা, কিন্তু পার্থক্য কি? আগে বড় জামা কাপড় ছিল, এখন ছোট জামা কাপড়। পরিবর্তন। বুঝতে পারলেন? আপনার চুল হয়তো আমার মতো এরকম করে শার্ট করা ছিল, এবার, তাই না, কি করলেন? এই চুলকে এরকম করে খাড়া করে দিলেন, এই দিক দিয়ে ফাড়া ফাড়া করে দিলেন, এইখানে একটু হয়তো রাখলেন। তো তাহলে আপনি কি চেঞ্জ হলেন? আপনি ব্যক্তি চেঞ্জ হননি, কিন্তু আপনার স্টাইল, গেট আপ চেঞ্জ হয়েছে। এটা নাম পরিবর্তন। তো আমরা এই দুটো ছবির মধ্যে থেকে কি করব? দেখেন, যখন আমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন দিবে শিক্ষার্থী বন্ধুরা, আমি আসছি সেখানে, তাই না? আমার একটা স্টুডেন্ট, শিক্ষার্থী, আগে চশমা পরতো না, যখন 8-এ ছিল, 9-এ ছিল, 10-এ ছিল, চশমা পরতো না, কিন্তু এখন চশমা পরে। তাহলে ওর ওই সময়ের আজকের মধ্যে পার্থক্য কি? যে আগে চশমা ছিল না আর এখন কি চশমা বেড়েছে। এখন দেখেন, আমরা এবার ধ্বনিতে আসি। দেখেন, একটি শব্দ হলো গ্লাস। গ্লাস একটি শব্দ, গ্লাস। এই গ্লাসকে গ্লাস না বলে বলছে গিলাস। শব্দটি হচ্ছে গ্লাস, কিন্তু গ্লাস না বলে কি বলছে তারা? কেউ কেউ গিলাস, গিলাস। একটি শব্দ হচ্ছে ক্লাস। ক্লাস না বলে কি বলছেন? কিলাস, কিলাস। আজকে বাংলা কিলাস হইল না, ছাতা। কি ক্লাস দিল স্যার? কিছু শুনতে পাচ্ছি নি। কিলাস। আচ্ছা, এই গ্লাস আর গিলাস কি দুটো ভিন্ন শব্দ না একই শব্দ? একই শব্দ। শিক্ষার্থী আবার হচ্ছে ধ্বনি পরিবর্তন মানে নতুন শব্দ না। এই যে এই চিহ্নটার আগে এবং পরে একই জিনিস, একই শব্দ, শুধু একটুখানি ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। বুঝতে পারলেন? তো এখন ধরেন একটি শব্দ হচ্ছে কি, ধরেন স্ত্রী। স্ত্রী, এত কষ্ট করে স্ত্রী, এটা কেউ বলে না, কি বলে? স্ত্রী। ডাক্তার সাহেব, যে আমার স্ত্রী শরীরটা ভালো না, আসলে শব্দটি স্ত্রী নাকি স্ত্রী। স্ত্রী, এত কষ্ট করে কেউ স্ত্রী বলে, কি বলে? স্ত্রী। স্বামী আর স্ত্রী, তাহলে স্ত্রী। শব্দটি হলো স্পর্ধা। কি? স্পর্ধা। এটাকে বলছে আস্পর্ধা। বুঝছে? তোর এত বড় আস্পর্ধা। শব্দটি হলো ট্রাক। ট্রাক, কিন্তু আমি যে রাজশাহীতে আছি, এই রাজশাহীর যারা স্থানীয় ট্রাক ড্রাইভার বা হেল্পার, এরা ট্রাক বলে না, কি বলে? টিরাক। বলছে, আর মামুর বুঠা বলিস না খোবে, ওই টিরাকে গেল শুনু। আর মামুর বুঠা টিরাকের ড্রাইভার দিয়েছে বাড়ির মধ্যে ঢুকি, আমি জানলে হেপালে এসেছি। ট্রাক, ট্রাক না বলে বলছে কি টিরাক, টিরাক। ধ্বনি পরিবর্তন কি এগুলি? একটি শব্দ হচ্ছে ব্রাশ। দেখেন, শব্দটা কি? ব্রাশ। তো আমি হয়তো বলছি ব্রাশ, যে তোমরা শিক্ষার্থীর একটু দাঁড়াও, আমি একটু ব্রাশ করে আসি। কিন্তু আমার যে ভাই গ্রামে আছে, কৃষিকাজ করে, সে বলছে দাঁড়ারে একটু বিরাসটা করিলি। বিরাস, বিরাস। অর্থাৎ ব্রাশকে বলছে কি বিরাস। শব্দটি হচ্ছে বেঞ্চ। দেখা যাচ্ছে এখানে নিচে, শব্দটি কি? বেঞ্চ, বেঞ্চ। কিন্তু বলছে বেঞ্চি, বেঞ্চি। বেঞ্চকে বলছে কি বেঞ্চি। এখন আপনি বলতে পারেন, স্যার আমি তো বলি না। আপনি হয়তো বলেন না, আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন, আপনার কথা চিন্তা করে ধ্বনি পরিবর্তন না। গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ, সাধারণ মানুষ, তাদের কথা চিন্তা করে কিন্তু কি ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, ওকে। এখন দেখেন, একটি শব্দ আমরা বলছি গামছা, বলছি গামছা। শব্দটা কি বলছি আমরা? গামছা। কিন্তু আসলে গামছা না, শব্দটা মূলত ছিল কি গামোছা। এই গামোছাকে আমরা বলছি কি গামছা। শব্দটি ছিল সুবর্ণ। এই সুবর্ণকে আমরা বলছি কি
স্বর্ণ। শব্দটি ছিল অলাবু, এই অলাবুকে বলছে কি লাবু বা লাউ। শব্দটি ছিল আশা, এটাকে বলছে কি আশ। শব্দটি ছিল আজি, সেখান থেকে বলছি আমরা আজ। আজ আজিয়ে প্রভাতে রবির কর, রবীন্দ্রনাথ তার কবিতায় বললেন যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর। আজি, সেখান থেকে পরিবর্তন হয়ে হলো কি আজ। তো অনেক উদাহরণ এরকম আমি 1000, 2000, 5000 উদাহরণ লিখতে পারি, কিন্তু লিখে তো লাভ নাই। কত উদাহরণ লিখবো সেটা দিয়ে কোনো কাজ নাই। কাজ হচ্ছে পরীক্ষক একটি শব্দ আপনাকে দিবে, এরকম করে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন দেখেন আমি মূল কথায় আসছি, এটি আর এটি দুটি ভিন্ন শব্দ না কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, এটা আর এটা একই শব্দ, একটা আগের চেহারার একটা কি পরের। ক্লিয়ার? এখন আমরা এই দুইটা ধরে নেব, এটা একটা ছবি, এটা একটা ছবি। এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি? ওকে, ওই যে বললাম যে আমার আগের ছবি চুল ঘন ছিল, এখন পাতলা, তাহলে চুল কমে গেছে, লোপ হয়েছে। আগে আমি একটু চিকন ছিলাম, এখন মোটা হয়েছে, তাহলে স্বাস্থ্যের আগমন ঘটেছে। একজন চশমা ছিল না একটা মেয়ের, চশমা এখন যুক্ত হয়েছে, তাহলে চশমার আগমন ঘটলো। একজনের বোরখা ছিল, এখন বোরখা নাই, তাহলে বোরখার লোপ ঘটেছে। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে দেখবো যে আসলে এটা থেকে এটা পার্থক্য কি। এবার একটু আসেন, আমরা গতদিন আপনাদের শব্দ বিশ্লেষণ শিখেছি, মনে আছে? বর্ণ বিশ্লেষণ। এখন আমরা সেই মেথডে দেখবো যে কি আছে কি নাই, কি আছে কি নাই। কমন নেওয়া বুঝলেন? দেখেন ট ছিল, ট আছে না? ট আছে। এই যে রফলা, রফলা মানে কিন্তু র, রফলা মানে র আছে। দেখেন আকার আছে না নাই? আছে। ক আছে না নাই? আছে। যা ছিল না তাই নাই, যা ছিল তা তো আছেই, তা তো আছেই। তার চেয়ে এই যে দেখেন এখানে রস্বইকার একটা বেশি, এখানে যা যা ছিল তা তো সবই আছে, প্লাস একটা অতিরিক্ত কি রস্বইকার যুক্ত হয়েছে, যেটা এখানে ছিল না। এই যে রস্বইকার বৃদ্ধি পেল, নাম আগমন। স্বর একটা বাড়লো, ওই যে চশমা বাড়লো, স্বাস্থ্য বাড়লো, আগমন। এর নাম স্বরাগম। কি নাম? লিখে নেন একটু শব্দটা। এই পরিবর্তনটার নাম কি? এর নাম হচ্ছে স্বরাগম। স্বরাগম মানে কি? স্বরের আগমন। স্বর প্লাস আগম, আগম মানে আগমন, স্বরাগম। স্বরাগম। স্বর যা ছিল তা তো আছেই, তার চেয়ে আবার কি একটা বেশি হয়েছে, তার নাম স্বরাগম। নিচে দেখেন গ ছিল, গ আছে না? আছে। ল ছিল, আছে। আকার ছিল, আছে। স ছিল, আছে। যা ছিল তা তো আছেই, একটা ইকার এখানে ছিল না, এখানে বেড়েছে। কোনো কিছু কমেনি কিন্তু, যা ছিল সেগুলো আছেই, অতিরিক্ত একটা ই বৃদ্ধি পেয়েছে। দেখেন এখানে আমাদের এইটুকু কিন্তু পুরোটা এখানে আছে, তার সাথে এইটা কি হয়েছে? স্বরটা বেড়ে গেছে। এখানে তাকান, এইটুকু পুরোটাই কিন্তু এখানে আছে, তার সাথে এটা কিন্তু কি বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। এটা দেখেন একার আছে, ব আছে, ইমচয় আছে, কিন্তু রস্বইটা এপারে ছিল না, এপারে বেড়ে গেছে। তাহলে যখন আমরা দেখবো যে আগে যা ছিল পরে তা আছে, প্লাস তার সাথে একটা করে অতিরিক্ত স্বর বৃদ্ধি পেয়েছে, এই পরিবর্তনটার নাম কি? স্বরাগম। স্বরাগম। তাহলে পরীক্ষক বলবে নিচের কোনটি? স্বরাগম। নিচের কোনটি? স্বরাগম। তাহলে আপনি 4টে অপশনে দেখবেন যে কোথায় স্বর আগের গুলো আছে, প্লাস অতিরিক্ত করে একটা বৃদ্ধি পেয়েছে। এইদিকে তাকান শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা শব্দ লিখেছি গামছা থেকে গামছা, একটু খেয়াল করবেন। আমি আবার বলেছি আমার ক্লাসের শর্ত হলো অবশ্যই আমার ক্লাস অতি মনোযোগ দিতে হবে, অতি মনোযোগ। পৃথিবীর সকল কিছু থেকে চিন্তা চেতনা সব একদম ক্লোজ করে একদম আমার ক্লাসেই 1.5 ঘন্টা কনসেন্ট্রেট করতে হবে। না হলে আপনার যে উদ্দেশ্যে আমি ক্লাসটা নিচ্ছি এবং আপনি যে উদ্দেশ্যে করছেন ভালো কিছু শেখার জন্য, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার শহরে অনেক ভালো ভালো শিক্ষক তো আছে, আমার কাছে কেন এসছেন? একটু ভালো কিছু শেখার জন্য। তো সেটা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার কনসেন্ট্রেশনে কোনো ঘাটতি থাকে। আমি যেভাবে বোঝাতে চাই, যা বোঝাতে চাই, যা বলতে চাই, শুধু আমার কথাটাকে একটু ধারণ করার চেষ্টা করবেন।
দেখেন গামছা আর গামছা, আমি আবার বলছি একই শব্দের দুটো রূপ। এখন এখানে কি ছিল আর এখানে কি আছে বা নেই। এখন দেখেন তো এখান থেকে এখানে কিছু বেড়েছে, এখান থেকে এখানে কিছু বেড়েছে, বেড়েছে কি না বাড়েনি, কমে গেছে। চুল বেশি ছিল কমে গেছে, লোপ। কমে যাওয়ার নাম কি? লোপ। লোপ। যখন যা ছিল তার থেকে আরো বাড়লো তার নাম আগমন। আর যখন যা ছিল দেখেন এখানে গ আছে, আকার আছে, তাই না? ম আছে, স আছে, আকার আছে, কিন্তু ময়ের সাথে যে ওকারটা ছিল, ময়ের সাথে ওকার ছিল না, সে ওকারটা কিন্তু এখানে কি নাই। আগে ছিল যা ছিল তার চেয়ে আর একটু বেশি ছিল, আর এবার যা ছিল সেটা আবার কি কমে গেছে। তাই স্বর যদি কমে যায় এই পরিবর্তনটার নাম কি? স্বরলোপ। লোপ। লোপ মানে কমে যাওয়া। তাহলে স্বর যদি বৃদ্ধি পায় তার নাম স্বরাগম, আর স্বর যদি কমে যায় তার নাম কি? স্বরলোপ। লিখতে চাইলে লিখে নিতে পারবেন। স্বর যদি বৃদ্ধি পায় বা বাড়ে সেই পরিবর্তনের নাম স্বরাগম। এই যে আগমন ঘটলো, স্বরাগম। আমার এই সাইটটিতে বা আমার এই বাংলা ক্লাসে, তাই না, 1300 স্টুডেন্ট ছিল। কালকে দেখি 1.4K মানে 1400। তার মানে 100 স্টুডেন্ট কি হয়েছে? আগমন ঘটেছে। বুঝতে পারলেন? আবার অনেক সময় কলেজে ক্লাস নিতে গিয়ে কি হয়, যেন সে ক্লাস নিচ্ছি, নিতে নিতে বোর্ডের দিকে তাকিয়ে লিখেছি, আর দেখে যে দিক দিয়ে কি হয়েছে, 2 জন বের হয়ে চলে গেছে। ছাত্র ছিল 50 জন, এখন দেখি 48 জন। তার মানে 2 জন কি করেছে? চম্পট দিয়েছে, ক্লাস করবে না। লোভ। যা ছিল তার চেয়ে যদি বৃদ্ধি পায় তাহলে আগম, স্বরাগম। আর স্বর যখন কমে যাবে তার নাম কি? স্বরলোপ। অলাবু থেকে লাবু বেড়েছে না কমেছে? একটু দেখেন, চেক করেন। অলাবু থেকে লাবু কি লোপ পেয়েছে? এই যে অ নাই, এখানে এবার এবার সেম সেম হয়ে গেছে। এটাও লাবু, এটাও লাবু, কিন্তু এখানে ছিল অলাবু, অটা এখানে লোপ পেয়ে গেছে। আশা, মনে ছিল আশা, তোমায় নিয়ে বাঁধবো বাসা। আবার কই বলছে মনে ছিল আশ, করবো লাভের চাষ। মনে ছিল আশা, তোমায় নিয়ে বাঁধবো কি নদীর ধারে বাসা। আশার সাথে বাসা। এবার কই বলেন মনে ছিল, কবি এখন বলছেন মনে ছিল আশা, করবো লাভের চাষ। হবে না, কই বলছে কি মনে ছিল আশ, করবো লাভের কি চাষ। ছন্দ মেলানোর জন্য কবি একটা স্বর কি করেছেন? বাদ দিয়েছেন। তাহলে আশা থেকে কবি করলেন কি আশ, তাহলে উনি কি করলেন? একটা স্বরকে লোপ করে দিলেন। আজি থেকে আজ, আজি, এই যে ইটা ছিল, কিন্তু এখানে কি আছে? ইকার। আ আছে, জ আছে, ইকারটা লোপ পেয়েছে, স্বরলোপ। সুবর্ণ থেকে স্বর্ণ, দেখেন তো বেড়েছে না কমেছে? না যা ছিল তাই আছে? খেয়াল করেন, মিলিয়ে দেখেন। কি স আছে, ব আছে, রেফ আছে, ন আছে, আছে। এই রস্যুটা কই? এখানে শয়ের সাথে রস্যু ছিল, এখানে আছে কি? নাই। স আছে, ব আছে, রেফ আছে, ন আছে, রস্যু কারটা এখানে ছিল, এখানে নাই, তাহলে লোপ। তাহলে পরীক্ষক যখন আপনাকে এরকম করে শব্দ দিবে, চিহ্ন দিয়ে যে এটা থেকে এটা, তখন আপনি দেখবেন যে আগে যা ছিল সেখান থেকে আরো স্বর কি বৃদ্ধি পেয়েছে, নাকি আগে যা ছিল তার চেয়ে আরো কমে গেছে। যদি স্বর বৃদ্ধি পায়, আগমন ঘটে, তার নাম স্বরাগম। আর স্বর যদি আগের চেয়ে কমে যায়, লোপ পায়, তার নাম কি? স্বরলোপ। এইটুকু কি মাথায় ঢুকেছে? এই পর্যন্ত এইটুকু? আচ্ছা, যদি এইটুকু মাথায় ঢোকে, আচ্ছা, প্রয়োজনে যেহেতু আমাদের এই ভিডিওগুলি থাকে, আপনাদের যাদের একটু একবারে হয়তো সমস্যা হয়, তারা কি করবেন? আবার একাধিকবার করে দেখবেন, তাতে আপনাদের যে জড়তাগুলি থাকবে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ। এখন পরীক্ষক কোন ধ্বনি পরিবর্তন, তাহলে আপনি বললেন যে স্বরাগম বা স্বরলোপ, কিন্তু পরীক্ষক বলেছে কোন স্বরাগম, কোন স্বরলোপ। আমি আবার বলছি, কোন ধ্বনি পরিবর্তন, তাহলে ধ্বনি পরিবর্তনের নাম স্বরাগম কিংবা স্বরলোপ। এখন পরীক্ষক প্রশ্ন করেছে কোন স্বরলোপ, কোন স্বরলোপ? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি, মধ্য, অন্ত। এখন আমরা একটু দেখতে চাই, লিখবেন পরে, আমি বলবো, লেখার সময় হলে আমি বলে দিব। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু লক্ষ্য করেন, গামছা থেকে গামছা, গামছা থেকে গামছা, স্বর লোপ পেয়েছে, লোপ পেয়েছে দেখিয়েছে আমি, তাহলে স্বরলোপ। অলাবু থেকে লাবু, স্বর লোপ পেয়েছে, স্বরলোপ। আশা থেকে আশ, স্বরলোপ। এই সবগুলোই কিন্তু স্বরলোপ, এবারে সবগুলোই কি? স্বরলোপ। কিন্তু, কিন্তুটা কি?
গামোছা থেকে গামছা শর্টটা লোপ পেয়েছে কোথা থেকে? কোথা থেকে শর্টটা লোপ পেল? মাঝখান থেকে, মাঝখান থেকে। কিন্তু অলাবু থেকে লাবু, এখানে শর্টটা লোপ পেল কোথা থেকে? শুরু থেকে। আশা থেকে আশ, তাহলে এখানে শর্টটা লোপ পেল কোথা থেকে? শেষ থেকে। প্রথম থেকে যদি লোপ পাই এর নাম আদি স্বরলোপ। আদি। প্রথম থেকে যদি লোপ পাই শুরু থেকে, এর নাম কি? আদি স্বরলোপ। এখন দেখেন তো, আশা থেকে আশ, এই স্বরটা কোথা থেকে লোপ পেল? কোথা থেকে? শেষ থেকে। এর নাম অন্ত স্বরলোপ। অন্ত। স্বরটা যদি প্রথম থেকে লোপ পাই তার নাম আদি স্বরলোপ, আর যদি শেষের স্বরটা অর্থাৎ পিছন থেকে স্বর লোপ পাই তার নাম অন্ত স্বরলোপ, আর মাঝখান থেকে যদি লোপ পাই তার নাম মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ। এখন কোনটি কোন স্বরলোপ এটা আপনাকে মনে করে রাখার দরকার। আমি বারবার বলছি যে পড়া হচ্ছে মেমোরাইজিং মেথড না, পিক্টোরিয়াল মেথড। কোনটি আদি স্বরলোপ, কোনটি মধ্য স্বরলোপ, কোনটি অন্ত স্বরলোপ। আমার তো অপশন স্রেফ 4টা, 40টা তো না ভাই। 4টা অপশন আপনি খালি তাকাবেন, আপনাকে বলে দিবে যে কোনটা আদি স্বরলোপ, কোনটা। আপনি দেখবেন যে আদি স্বরলোপ, তাহলে প্রথম থেকে লোপ পেল আদি, মাঝখান থেকে স্বরলোপ পেয়েছে মধ্য, শেষ থেকে লোপ পেয়েছে অন্ত। আচ্ছা দেখেন তো এখন আজি থেকে আজ। এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, আমি দেখতে চাই যে আমার এই যে কথা, আমি এত পরিশ্রম করে চেষ্টা করলাম আপনাকে মাথায় ঢোকানোর, মাথায় ঢুকেছে না? মাথায় কিছু নাই। একটু দেখি এবার পরীক্ষা, আপনাদের টেস্ট, মৌখিক টেস্ট। আজি থেকে আজ স্বরলোপ, তাই না? স্বরলোপ পেয়েছে, ইকার লোপ পেয়েছে, স্বরলোপ। কোন স্বরলোপ? পরীক্ষা প্রশ্ন হলো আজি থেকে আজ কোন স্বরলোপ? আদি না মধ্য না অন্ত? আজি থেকে আজ কোন স্বরলোপ? একটু এদিক ঘুরাই দাও, কারণ ওই কোনাতে আমি যাচ্ছি না, অল্প একটু ঘুরে দাও। কি? অন্ত স্বরলোপ। অন্ত। কি স্বরলোপ এটি? অন্ত। এখন আপনারা হয়তো অনেকে, আমি জানি না, কেউ কেউ উত্তর দিচ্ছেন কি, অনেকে অন্তও দিচ্ছেন, মধ্য কেউ দিচ্ছেন কি, মধ্য, অনেকে মধ্য দিচ্ছেন। আচ্ছা গুড, অন্ত দিচ্ছেন, কেউ মধ্য দিচ্ছেন। এখন দেখেন, আচ্ছা থেমে যান যারা দেওয়া হয়েছে। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ই কার্ডটা লোপ পেয়েছে, এটা নিয়ে তো আপনাদের সন্দেহ নেই, লোপ। কিন্তু আমরা বলছি কোন স্বরলোপ। এখন ই কার্ডটা লোপ পেয়েছে কোথা থেকে? প্রথম থেকে না মাঝখান থেকে না শেষ থেকে? আপনারা অনেকেই ভাবছেন মাঝখান থেকে, তাই তো মধ্য স্বরলোপ দিয়েছেন। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, ই কার্ড তো মাঝে নেই, ই কার্ডটা মাঝে নেই। আমি গত ক্লাসে বলেছি না? বলেছি না ভুলে গেছেন? ইকারের কি জয়ের আগে না জয়ের পরে? এই ইকারটি জয়ের আগে না জয়ের পরে? আজি। দেখতে মনে হচ্ছে আগে, কিন্তু আসলে ইকারের অবস্থান জয়ের কি পরে। বলেছি কারের অবস্থান ব্যঞ্জনের পরে। তাহলে এটি মধ্য স্বরলোপ নয়। যারা মধ্য স্বরূপ লিখেছেন, হয় আমার গত ক্লাসটা বোঝেননি, অথবা বুঝেছেন কিন্তু আজকে কি ভুলে গেছেন। এটি অন্ত স্বরলোপ। অন্ত। ঠিক আছে, ক্লিয়ার? এই কার্ডটা লোপ পেয়েছে মাঝখান থেকে নয়। এখন আপনি যখন পরীক্ষা দিবেন, অ্যাডমিশন দেন বা বিসিএস দেন বা প্রাইমারি দেন, একটু এদিক ওদিক তাকাচ্ছেন, দোস্ত কি এই কি রে আজি থেকে আজ কি বলছে যে মধ্য স্বরলোপ। স্যার মধ্য স্বর, স্যার যে বলল আল্লাহর কিরা মধ্য স্বরলোপ। আমি শিওর, আই এম শিওর। কেন আই এম শিওর? কেন? এই যে মধ্য দেখাই যাচ্ছে, মধ্য মাঝখান থেকে লোপ পেয়েছে। আপনি বলবেন দোস্ত তুই ঠিকই বলেছিস। ওরে আল্লাহ আল্লাহ, দোস্ত থ্যাংক ইউ দোস্ত। আসলে আপনি মধ্য দিবেন না, কি দিবেন? অন্ত দিবেন। অন্ত, কারণ এটি মধ্য স্বরলোপ নয়। আমি আবার বলছি, এটি মধ্য স্বরলোপ নয়। কোন স্বরলোপ? অন্ত স্বরলোপ। এই ইকারটা মাঝে তো নাই, যে আছে পিছনে সে মাঝখান থেকে কেমনে লোপ পাবে? যে আছে পিছনে সে মাঝখান থেকে লোপ পাবে না, কারণ এটার অবস্থান আমি গতদিন বর্ণ বিশ্লেষণ করে আপনাদের দেখিয়েছি। আচ্ছা দেখেন, এবার নিচে আসি। সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে কি স্বর্ণ। রস্যকার লোপ পেয়েছে, আমরা আগে দেখিয়েছি স্বরলোপ। এখন এটা কি আদি না মধ্য না অন্ত? কি বলেন?
রস্যকারটা কোথা থেকে লোপ পেয়েছে? প্রথম থেকে না শেষ থেকে না মাঝখান থেকে? কি বলেন? আচ্ছা, গোলাপ লিখেছেন আদি, আব্দুল আহাদ মধ্য, আব্দুর রহমান মধ্য, মিডিল মধ্য, মেহেদি সাকিব, সৈকত, সিমোর মানে কি মধ্য? আচ্ছা মধ্য, আচ্ছা গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আপনারা ফাইন, এনে আমার শিক্ষার্থী ফাইন। একজন শুধু লিখেছিলেন আদি, মেবি একজন আমি দেখেছি পরে। তো এই রস্যকারটা কিন্তু শুরুতে নাই। যদি কেউ একটু বিভ্রান্ত থাকেন, আদি বলে থাকেন, এই শব্দটার প্রথমে কিন্তু রস্যকার নেই, প্রথমে আছে দন্ত স। আমরা বর্ণ বিশ্লেষণ মনে আছে, প্রথমে দন্ত স, তারপরে কি রস্য। তো রস্যকার যখন লোপ পাচ্ছে তখন কি শব্দের প্রথম থেকে লোপ পাবে? ও তো প্রথমে নাই, প্রথমে তো আছে দন্ত স, তারপরে রস্যু। তো রস্যুর অবস্থানই ছয়ের পরে, তাহলে এই ব্যাটা কখনো আদি স্বরলোপ হতে পারবে না, মধ্য স্বরলোপ। ঠিক আছে, কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? ঠিক আছে, চা খাবেন? চা খাবেন কি? আচ্ছা ঠিক আছে, এখন এইদিকে আসেন শিক্ষার্থী বন্ধুরা। দেখেন, এই যে আমরা বলেছিলাম যে গ্লাস থেকে গিলাস, তাকান এদিকে, গ্লাস থেকে গিলাস। আমরা বলেছি স্বর বেড়েছে, স্বরাগম, তাই না? সবই স্বরাগম, এগুলো আমরা দেখিয়েছি। এখন বলবে গ্লাস থেকে গিলাস কোন স্বরাগম? কোন স্বরাগম? লেখেন দেখি, গ্লাস থেকে গিলাস কোন স্বরাগম? হ্যাঁ ঢেলে দেন স্যার, হ্যাঁ দিব ইনশাল্লাহ, আপনাদের সাথে সরাসরি দেখা হলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম। আচ্ছা এখন আসি তাহলে। এখন যারা অনেকে দিয়েছেন মধ্য, অনেকে দিয়েছেন আদি, মধ্য আর আদি, অন্ত দেননি কেউ, মধ্য আর আদি। এখন এই রস্বইকারটা বেড়েছে, এটা তো নিশ্চিত, কিন্তু এটা কি গয়ের আগে বেড়েছে না গয়ের পরে? ইকারের অবস্থানটা গয়ের আগে না গয়ের পরে? কারণ আপনি তো বলছেন স্যার গয়ের আগে, না, ইকার যদি গয়ের আগে হতো তাহলে উচ্চারণটা হতো ইগ্লাস। ইগ্লাস না, শব্দটি কি গিলাস, গি, ই হচ্ছে গয়ের পরে, কার অবশ্যই ব্যঞ্জনটির পরে। তার মানে এর আগমনটা গয়ের আগে না গয়ের পরে, তার মানে এটা কখনোই আদি স্বরাগম হতে পারবে না। ক্লিয়ার? মধ্য লিখেছেন অনেকেই, আমি যারা লিখেছেন আদি তাদের জন্য বলছি, ইকার বেড়েছে ঠিকই, গয়ের আগে নয়, কোথায় গয়ের পরে। দেখে মনে হচ্ছে গয়ের আগে, তাহলে ওই যে দোস্ত যদি বলে আল্লাহর কিরা আদি, কি করবেন? বলবেন হ্যাঁ দোস্ত তুই ঠিকই বলেছিস, তুই আমার চোখ খুলে দিয়েছিস, দে মার আদি। আসলে আপনি আদি মারবেন না, কি মারবেন? আপনি মারবেন মধ্য, তাই না? হ্যাঁ জি। তাহলে এই যে ক্লাস থেকে ক্লাস, ক্লাস থেকে ক্লাস, ইকার বেড়েছে, কয়ের আগে না পরে? কি আগে? না, আগে না, দেখতে মনে হচ্ছে আগে। যদি আগে ই হতো কয়ের আগে, তাহলে তো ই কলাস বা ই ক্লাস হচ্ছে কি লাস, কি কয়ের পরে ই, তাহলে বেড়েছে কিন্তু কয়ের পরে, মানে মাঝে, মধ্য স্বরাগম। স্ত্রী থেকে স্ত্রী, এবার ই কি দন্তস্বয়ের পরে না আগেই? এই ই আগে তো আর কার না, কার হলে না পরে হতে, তো ই আগেই, স্ত্রী স্ত্রী, আদি স্বরাগম। স্পর্ধা থেকে আস্পর্ধা, কি আদি স্বরাগম। ব্রাশ থেকে বিরাস, কি মধ্য, মধ্য, এই যে বয়ের পরে। বেঞ্চ থেকে বেঞ্চি কোন স্বরাগম? বেঞ্চ থেকে বেঞ্চি কোন স্বরাগম বলেন? বেঞ্চ থেকে বেঞ্চি কোন স্বরাগম? হ্যাঁ বলেন, বেঞ্চ থেকে বেঞ্চি কে লিখবেন দেখি, আমি দেখছি কিন্তু। হ্যাঁ আমি যখন সামনে নাই তখন বুঝবেন যে আমি ফলো করছি আপনাদের কমেন্টস। অন্ত, মধ্য, মধ্য অন্ত, আচ্ছা আশরাফুজ্জামান আদি, আল ইমরান মধ্য, আশরাফুজ্জামান আনসারি অন্ত, অন্ত, অন্ত। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম। আচ্ছা ফাইন,
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বেঞ্চ থেকে বেঞ্চি, ইকার বেড়েছে এটা নিয়ে তো আমাদের সন্দেহ নাই। ইকার বেড়েছে, সন্দেহ আছে কোনো? না, ইকার বেড়েছে সন্দেহ নাই। কিন্তু ইকারটা বেড়েছে কি এর আগে না পরে? এর পরে। কার যে এর অবস্থান তো এখানে দেখতে এখানে লাগছে, কিন্তু এইবারটা আছে কোথায়? এর পরে। তাহলে অন্ত, অনেকেই অন্ত লিখেছেন, অনেকেই দুই একজন মিস করছেন। যারা মিসগাইড হচ্ছেন তাদের জন্য আমি কথা বলছি, আপনারা যারা বুঝেছেন তাতে কথা বলার দরকার নাই। তাহলে এইটি তাহলে স্বর আগম, কিন্তু মধ্য নয়, কি অন্ত, কারণ রস্বইটা বেড়েছে ইয়চয়ের কি পরে। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, পড়াশোনা করবেন ভালোবেসে মন দিয়ে। এমন কোনো পড়া নেই যে কঠিন। আপনি হয়তো সহজ করে কখনো শেখেননি, পড়াকে কখনো ভালোবাসেননি, পড়তে হয় কীভাবে সেটা বোঝেননি, কিংবা আপনাকে কেউ বোঝায়নি, আপনার দোষ না। বাংলা ব্যাকরণ মানে এখানে জটিল কিছু বিষয় নাই, কিন্তু হয়তো একটু অনেক 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 বিষয় আছে, কিন্তু বিষয়গুলো খুবই সহজ, উপলব্ধি করতে হবে, ভাষাকে উপলব্ধি করতে হবে। ঠিক আছে? তাহলে আমি দেখেন খুব সিম্পল দুটি পরিবর্তন, সেখানে একটা হলো, তার মানে আমার যে শব্দ দেওয়া আছে সামনে একটা পিছনে একটা, আসলে দুই শব্দ না, চেহারাটা একটু আলাদা কিন্তু একই শব্দ। একই শব্দ আগে কেমন ছিল আর পরিবর্তনের ফলে কেমন হয়েছে। আগে থেকে পরে আমরা দেখবো যে আগে যা ছিল তার চেয়ে বাড়লো, নাকি আগে যা বাড়তেও পারে কমতেও পারে। যদি দেখেন যে বেড়েছে তাহলে বুঝে নেবেন স্বরাগম, স্বর বাড়লো। আর যদি স্বর দেখেন কমে গেল তাহলে স্বরলোপ। এখন বাড়া বা কমার ঘটনাটা কোথায় দেখতে হবে, যদি দরকার হয়, না দরকার হলে তো নাই। প্রশ্ন বলবে কোন পরিবর্তন, তাহলে স্বরাগম, কোন পরিবর্তন স্বরলোপ। এখন পরীক্ষা প্রশ্ন করেছে কোন স্বরাগম কোন স্বরলোপ, তখন আপনাকে খুঁজতে হবে যে বাড়া বা কমার ঘটনাটি কোথায় ঘটেছে, শুরুতে নাকি শেষে না মাঝে। ওকে, জি, থ্যাংক ইউ। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা একটি শব্দ একটু আগে লিখেছিলাম আজি, সেখান থেকে কি লিখেছিলাম আজ, একটু আগে লিখেছি আমি, এটা স্বরলোপ বলেছি। কেন? এই যে ইকারটা ছিল এরপরে গিয়ে কি নাই, লোপ পেয়ে গেছে। ইকার ছিল কিন্তু এখানে লোপ পেল, স্বরলোপ। আজি থেকে আজ, স্বর কমে গেল। কিন্তু পরীক্ষক আজ না দিয়ে দিতে পারে কি আইজ। এখন বলবেন স্যার আপনি একটু আগে বললেন আজি থেকে আজ, আবার বলছেন আজি থেকে আইজ। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকম পরিবর্তন ঘটতে পারে। এখন কি ঘটতে পারে সেটা কিন্তু আপনার টেনশন না, কারণ কখন কি ঘটবে এটা ভাই আপনার বোঝার কোনো দরকারই নাই। আপনার দেখা কাজ, দেখা, বোঝা না। বোঝার কাজ কার? যে একটা ভাষাবিদ হবে, গবেষক হবে, আমার মতো পণ্ডিত হবে, তার আপনার কাজ পরীক্ষক প্রশ্ন করবে, পরীক্ষক আজি থেকে আজ দিতে পারে, আজি থেকে আইজ। আপনি এখানে দেখলেন এটা দিয়েছে, তাহলে এটা কমে গেছে, স্বর কমে গেছে, তাহলে স্বরলোপ। কিন্তু এটা যখন দিল তখন কি স্বর কমেছে না বেড়েছে? দেখেন তো, আজি থেকে আজ স্বর কি কমেছে নাকি বেড়েছে? না, বাড়েনি, বাড়েনি, বাড়েনি। কেন বাড়েনি? এই যে আ আছে, এই যে ইকার, এই যে ই, এই যে এটাই তো, এই যে এটাই তো কি এটা 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 বাড়লো কেমনে? কোনটা বাড়লো? এটা কি বাড়লো? এটা কি বেড়েছে? এটা গেল কই? স্যার এটা তো বেড়েছে, আগমন ঘটেছে, আর এটা লোপ ঘটেছে, তাহলে এটার নাম লোপাগম নাকি? এটা আগমন ই, আর এটা কার লোপ, তাহলে লোপাগম না। এটাই তো, এটা বাড়া কমা নাই, এই মালটাই তো এটা। তাহলে বাড়েও নি, কমেও নি, কিন্তু কিছু না কিছু পরিবর্তন তো হয়েছে। ওই যে বললাম চুল আমার এদিক করে সিথি আছে, একই পরিমাণ চুল আমি একটু খাড়া করে দিলাম, তাহলে আমার চুল কমেও নি বাড়েও নি, শুধু কি হয়েছে এরকম স্টাইল থেকে এরকম হলো। তার মানে এখানে পরিবর্তন হয়েছে, বাড়া কমা নাই। বাড়লে তো স্বরাগম, কমলে স্বরলোপ, বাড়েও নি কমেনি, যা ছিল তাই আছে। কিন্তু পরিবর্তন হয়েছে কি, এই ই কারটা ছিল জয়ের পরে, ভালো করে শুনবেন, ই কারটা কোথায় ছিল? জয়ের কি পরে, পরে। ইকারের অবস্থান ছিল জয়ের পরে, বলে তো আজি। কিন্তু ইকার বলছে যে আমি পরে যাব না, পিছনে যাব না, আমি ফাজলামি, আমি যেখানে আছি সেখানে থাকবো, আমি থাকবো এখানে, আর তোমরা বলবা পিছনে, মানে মগের মূলক পাশে, আমি পিছনে যাব না। পিছনে যদি না যেতে চাই তাহলে তার আজি হবে না, কি হবে তাহলে? আইজ। এটা আইজ হয়েছে। ইকার বললো যে আমার পিছনে তো যাওয়ার কথা, আমি যাব না, রোজ রোজ আমি পিছনে যাব, আমি এইখানেই থাকবো, তাহলে এখানে থাকলে আর আজই না, কি হয়ে গেল? আইজ। বাড়া কমা না, পিছন থেকে আগে চলে এলো, এর নাম অপিনিসিটি। কি নাম?
পরিবর্তনটার নাম কি? অপিনিহিতি। অপিনিহিতি সংজ্ঞাটি একটু লিখে রাখবেন। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে, পরের ইকার বা উকার, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে, আগে উচ্চারিত হওয়াকে বলে অপিনিহিতি। তাহলে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে বলে অপিনিহিতি। অপিনিহিতি। পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে কি বলে? অপিনিহিতি। উপরে হাতে দেখতে পাচ্ছেন না অনেকেই, বোর্ডটা একটু তাহলে নিচে লিখে দিলাম অপিনিহিতি। স্যার ট্র্যাক আবার একটু বলবেন। ট্র্যাক মানে বুঝি নাই। আব্দুল আহাদ, আব্দুল আহাদ ট্র্যাক বলতে তুমি কি বুঝেছো বাবা? আমি বুঝি নাই, আরেকবার একটু বলবে। আচ্ছা জুম অফ করবো। অপিনিহিতি শব্দটার অর্থ কি? স্যার স্নান চাও। আচ্ছা ঠিক আছে। ঝাপসা, হ্যাঁ স্যার ক্লিয়ার না, আমি বুঝছি, কিন্তু কেন এরকম হলো? ভিতরে দিকে আসো তো। এটাই উল্টে গেল কেন? ঝাপসা হচ্ছে ওখান থেকে। এবার ঠিক আছে, ঝাপসা হয়ে গেছিল। তা বেশি করো না, সরে গেছে। হ্যাঁ দেখো তো এবার, এবার কি হয়েছে দেখো, ঠিক হয়েছে? আই ক্লিয়ার হয়েছে কিনা এবার দেখো একটু। হ্যাঁ এবার একটু ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ডিয়ার স্যার, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা আমি এবার ক্লাসে যাচ্ছি। আচ্ছা এবার ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থীরা। ঠিক আছে তাহলে আমি ক্লাসে যাচ্ছি আবার। দেখেন আচ্ছা একজন একটা শব্দ লিখেছেন ওখানে, আমি যদিও আসলে দেখেন স্নান, শিক্ষার্থী বন্ধুরা একজন আমাকে প্রশ্ন করেছে স্নান থেকে সিনান, স্নান থেকে সিনান, সিনান করা। হ্যাঁ স্নান করা না বলে কি বলছে? সিনান করে আসো। তাহলে আপনি এখন দেখেন ভাই, প্রশ্ন করার তো দরকার নাই, যে মেথড দিচ্ছি। এখন এই ধ্বনি পরিবর্তন স্বরগম সরলোপ তো 1000 আছে, স্বরগম সরলোপ 1000 শব্দ আছে। আমি কি 1000 শব্দই লিখে ভেঙে ভেঙে দেখাবো? বলেন। যদি বলেন যে স্যার আমি তো আপনাকে কৌশলটা বুঝিয়ে দিলাম, আমি 5টা 10টা শব্দ বুঝিয়ে দিব, তাহলে আপনি যত শব্দ পাবেন আপনাকে তো নিজে ভেঙে ভেঙে দেখতে হবে ভাই। এখন যদি ধ্বনি স্বরাগম আর স্বরলোপে 1000 করে উদাহরণ আছে, আমি যদি সবই 1000 উদাহরণই বোঝাই, তাহলে বুঝিয়ে লাভ কি আমার? স্নান থেকে সিনান যিনি প্রশ্ন করেছেন সহ আপনাদের বলছি, দেখেন এই যে দন্ত স আছে এখানে, এই যে দন্ত ন আছে, এই যে আকার আছে, এই যে ন আছে, আছে ভাই, যা ছিল সেগুলো আছে ভাই। একটা ইকার বেড়েছে ভাইয়া, এই ইকারটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে ভাই। তো এই স্বরগম ভাই, এটা কঠিন কিছু না তো। আপনি যদি মানে যা পাবেন তাই প্রশ্ন করবেন, তাহলে আপনি বোঝাচ্ছি কেন? আপনাকে বুঝতে হবে বেড়েছে ইকার স্বরগম। কোন স্বরগম? তাহলে ইকারটা বেড়েছে কি শয়ের আগে না শয়ের পরে? নিশ্চয়ই বুঝে গেছেন, শয়ের আগে না শয়ের কি পরে। তাহলে এটা মধ্যগত স্বরগম, মধ্যগত স্বরগম। কি সমস্যা? সমস্যা কিছু না, বোঝার চেষ্টা করতে হবে। তাহলে মনে করেন না স্যার আপনি সব বুঝাই দিবেন, আমি তো আপনাকে পদ্ধতি বোঝালাম। এখন শব্দ যদি সব বুঝতে চান তাহলে পড়া কি কোর্স কমপ্লিট হবে?
তাহলে তো 1 বছর পড়াতে হবে। হ্যাঁ, সেটাও করা যাবে যদি মনে হয় স্যার আপনি 1 বছর ধরে পড়ান। শব্দগুলি আপনারা নিয়ে যে আমি বোঝাই দিলাম, অ্যানালাইসিস করে করে দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন নিব। আমি বলেছি আজকে যখন বললাম যে ধ্বনি নিয়ে প্রশ্ন করেন, আমি যখন ধ্বনি পরিবর্তন শেষ করব, শেষ করে বলবো প্রশ্ন করেন, শেষ করে ফেলি আগে। ওকে, তাহলে আমি সংজ্ঞাটা লিখছি, পরের ইকার বা উকার আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে। তার মানে এখানে বাড়া কমার ঘটনা না, পিছন থেকে ইকার বা উকার পিছন থেকে কি হবে, সামনে চলে আসবে। যেমন দেখেন রাতি, সেখান থেকে কি রাইত, রাইত, রাতি থেকে রাইত, রাতি ইকারটা ছিল তো এর পরে, কিন্তু আগে চলে আসলো রাইত। সারি থেকে কি সাইর, সাধু থেকে কি সাউদ, সাধু থেকে সাউদ। ঝাড়ু থেকে ঝাউড়, ঝাড়ু দাও না বলছে ঝাউড় দাও, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক। তাহলে এই যে দেখেন এই ডয় শূন্য রসুকা, রসুকাটা ছিল ডয় শূন্য ডয়ের পরে, ঝাড়ু কিন্তু হয়ে গেল কি ঝাউড়, সাধু থেকে হয়ে গেল কি সাউদ, চারি থেকে হলো কি চাই। তাহলে পিছনের ইকার বৌকারটা পিছন থেকে কি সামনে চলে আসছে। এখন এরকম উদাহরণ তো 100টা আছে, 100টাই কি লিখে দিব আপনাকে? তাহলে হবে পরে আমি 4টা বুঝিয়ে দিলাম, আপনি ওই অপিনিহিতিতে যাবেন, আপনার যে বইটা আছে ওখানে খুঁজবেন শব্দগুলো, দেখবেন যে আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, রাতি থেকে রাইত, চারি থেকে সারাজি থেকে আজ, কালি, কালি, কালি থেকে কি কাইল, কাইল, কালি থেকে কাইল। ঠিক আছে না? জি, তাহলে এইটুকু মাথায় ঢুকছে। অর্থাৎ বাড়া কমার ঘটনা না, ইকার বা উকার পিছনে থেকে কি আগে চলে আসছে উচ্চারণের সময়, এই ঘটনার নাম হচ্ছে অপিনিহিতি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখেন, শব্দটি হচ্ছে কাব্য, সেখান থেকে কাব্য, কাব্য থেকে কি কাব্য। দেখেন তো বেড়েছে না কমেছে না, যা ছিল তাই আছে, একটু লক্ষ্য করেন, যা ছিল তাই আছে না বেড়েছে না কমেছে? বেড়েছে। দেখেন এই যে ই কিন্তু এখানে নাই, এই ইটা এখানে কিন্তু নাই। ক আছে, আকার আছে, ব আছে, জফর আছে, ইকার ছিল না, ইকার এরপরে ছিল না, এরপরে নতুন করে বাড়লো। স্বর বাড়লে এর নাম কি? একটু আগে বলেছি, নতুন করে যদি আসে তার নাম স্বরাগম, কিন্তু এটি স্বরাগম না, অপিনিহিতি, এটা অপিনিহিতি। এবার কিন্তু একটা ভেজাল লাগবে আপনার ব্রেনের মধ্যে, যে স্যার আপনি তো একটু সহজ করে বোঝালেন যে স্বর যা ছিল তার হচ্ছে বাড়ে স্বরাগম, কমলে স্বরলোপ, বাড়বেও না কমবেও না, পিছনের ইকার বোকার আগে আসবে, তো অপিনিহিতি। তখন আর বাড়লো তাও যে বলছেন অপিনিহিতি, তো বাড়লে স্বরাগম না অপিনিহিতি? তাহলে আপনি কি বলবেন, বাড়লে স্বরাগম না অপিনিহিতি? বাড়লে স্বরাগম, বাড়লে কি, কিন্তু অপিনিহিতি একটা বিশেষ ক্ষেত্রে, স্পেশাল একটা পাওয়ার। অপিনিহিতি কোন ক্ষেত্রে? লিখে নেন, জফলা যুক্ত শব্দে, জফলা যুক্ত শব্দে ই এর আগমন অপিনিহিতি। আমি আবার বলছি, আগমন মানে অপিনিহিতি না, আগমন মানে স্বরাগম, কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে আগমন স্বরাগম নয়, অপিনিহিতি। কোন ক্ষেত্রে? জফলা যুক্ত শব্দে, জফলা যুক্ত শব্দে ই এর আগমন। জফলা যুক্ত যদি শব্দ হয় আর রস্বই যদি বাড়ে, তাহলে সেটা স্বরাগম না বলে কি বলতে হবে? অপিনিহিতি। স্বর বাড়লে স্বরাগম বলবো সকল ক্ষেত্রে, শুধু একটি বিশেষ ক্ষেত্রে স্বর বাড়লেও স্বরাগম নাম অপিনিহিতি বলবো জফলা যুক্ত শব্দের ক্ষেত্রে। জন্য, জন্য থেকে বলছে কি জৈন্য, তোমার জৈন্য, আনসি কন্যা পূর্ণিমাসের চান, তোমার জৈন্য। ধন্য এ কি বলছে? ধৈন্য, ধৈন্য, ধৈন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য, ধন্য মেরা সিলসিলা, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য থেকে ধৈন্য। কন্যা, কন্যা, কন্যা থেকে কি কইন্যা, কইন্যা।
হুমায়ুন আহমেদের সিনেমা দেখবেন কন্যা নাকি বলছে কন্যা, কন্যা, কন্যার বয়স কত, কন্যার। এই যে কন্যা থেকে কন্যা, কাব্য থেকে কাব্য, জন্য থেকে জৈন্য, ধন্য থেকে ধৈন্য, বাক্য থেকে কি বাক্য, অপিনিহিতি। কি এটি? অপিনিহিতি। তাহলে আমি তাহলে অপিনিহিতি দুইভাবে ঘটতে পারি। ক্লিয়ার? আবার শুনেন, অপিনিহিতি কয়ভাবে ঘটতে পারবে? দুইভাবে। একটা হলো বাড়াও নাই কমাও নাই, পিছনের ইকার বকর পিছন থেকে আগে চলে এলো অপিনিহিতি। আর বাড়ার ক্ষেত্রে একটা বিশেষ ক্ষেত্রে, বাড়া মানে স্বরগম, কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে বাড়লেও সেটি স্বরগম না হয়ে অপিনিহিতি হয়ে যাবে। কখন? যদি জফলাযুক্ত শব্দে ই বাড়ে। অন্য কোনো ক্ষেত্রে বাড়লে কিন্তু হবে না, বাড়লেই স্বরগম, বাড়লেই কি স্বর, বাড়লেই স্বরগম। শুধু জফলাযুক্ত শব্দে যখন ই বাড়বে রস্বই, তখন এটি স্বরগম না বলে কি বলতে হবে? অপিনিহিতি। জি, থ্যাংক ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা লিখতে পেরেছেন। দু একটা উদাহরণ যদি ছাড়া পড়ে যায় সমস্যা নাই, আপনারা পরে দেখে লিখে নেবেন বা আরেকবার শুনবেন। আমি বলছি যারা একটু স্লো, হয়তো অনেকে তো অনেক রকম স্টুডেন্ট এখানে আছেন, যেহেতু শত শত স্টুডেন্ট, তো যারা একটু স্লো হয়তো আমার সাথে তাল মেলাতে পারছেন মনে হচ্ছে, যদি আপনার মনে হয় পরে আরেকবার ভিডিও দেখবেন। হ্যাঁ, কারণ আমি একটু গতিশীল না থাকলে কোর্সটি করানো একটু মুশকিল। যেহেতু আমাদের ভিডিও বারবার দেখার সুযোগ আছে, কাজেই আপনাদের জন্য আশা করছি সমস্যা হবে না। দেখেন, একটি শব্দ হচ্ছে প দয়ে ম। শিক্ষার্থী বন্ধু খেয়াল করেন, প আর কি দয়ে ম। এখানে কয়টা ব্যঞ্জন আছে দেখেন তো, কয়টা ব্যঞ্জন আছে? তিনটা ব্যঞ্জন, একটা প, একটা দ আর একটা ম। প দ ম। এটা হয়ে যাচ্ছে কি প দয়ে দ। এটা হলো জ নয় ম। এটা হয়ে গেছে কি জম। প কয়ে ব, এটা হয়ে যাচ্ছে কি পক্ক। সৎজন, এটা হয়ে যাচ্ছে কি সৎজন। ধ ময়রেপ হয়ে যাচ্ছে কি এটা ধম্ম। সৎ হবে ফলে সত্য হয়ে যাচ্ছে কি সচ্চ। আচ্ছা, মুবিন, বোর্ডটা পুরো আসে না, রত্ন থেকে রতন, ধর্ম থেকে মুবিন একটি প্রশ্ন করেছেন। আচ্ছা, হ্যাঁ, মুবিন একটি প্রশ্ন করেছেন, মুবিনকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু তাহলে পিছনে যাচ্ছি। আপনারা যেহেতু প্রশ্ন করছেন, আমি হয়তো সব প্রশ্ন খেয়াল করছি না, বাট দু একটি। মুবিন একটি প্রশ্ন করেছেন, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, রত্ন থেকে রতন। উনি বলেছেন স্যার ধর্ম থেকে ধর্ম। গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে নিয়েছি। হ্যাঁ, যারা তো প্রশ্ন সবসময় নিয়ে না, ক্লাসের গতি কমে যায়। এটা আমি তো পরে বলতাম, কিন্তু মুবিন যেহেতু আগেই করে ফেলেছে, তো মুবিনের প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনাদের ওটা কাজে লাগবে। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, রত্ন থেকে রতন, রতন, কিংবা যত্ন থেকে কি যতন। দেখেন তো বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? দেখেন, র ছিল আছে, ত ছিল আছে, ন ছিল আছে, যা ছিল বাড়েওনি কমেওনি, কিন্তু বেড়েছে। বাড়েওনি কমেনি, বেড়েছে। এখানে স্বরাগম, এগুলোর নাম স্বরাগম। স্যার কেমনই বাড়লো, কোথায় বাড়লো? বাড়লো কই পেলেন বাড়া? শিক্ষার্থী বন্ধুরা, এই যে তর্ণ যুক্ত আছে না, তর্ণ যুক্ত আছে, এখানে আলাদা হয়ে গেছে। আলাদা হলে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি হলো তর্ণ যখন আলাদা হবে, যুক্ত ব্যঞ্জন আলাদা হলে একটা হজ দিতে হবে। গতদিন বলেছি, মনে আছে? যুক্ত ব্যঞ্জনকে ভাঙা যাবে, ভাঙলে সমস্যা নাই, কিন্তু ভেঙে লিখলে আপনাকে কি করতে হবে? হজ দিতে হবে। তাহলে হজ যদি দেন, তাহলে এটাও রত্ন, এটাও রত্ন, এটাও রত্ন, এটাও রত্ন। এবার সেম টু সেম, মানে সেম সেম। কিন্তু যখন আপনি হজটা দিলেন না, তখন আর এটা রত্ন, কিন্তু এটা রত্ন, এটা রতন। তাহলে এইখানে একটা অ বেড়ে গেছে, অধ্বনি বৃদ্ধি পেয়েছে।
যুক্ত ব্যঞ্জনকে ভেঙে লিখলে একই থাকবে যদি হস দেন, আর যদি হস না দেন তাহলে তার সাথে একটা অবৃদ্ধি পেয়ে যাবে। ধর্ম, এই যে রেফ আর ম যুক্ত, রেপ তো একা বসতে পারে না, ময়ের সাথে যুক্ত জোড়া যুক্ত ব্যঞ্জন, তাহলে আপনি আলাদা করলেন, করেন, আমাদের আপত্তি নাই, হস দিতে হবে, তাহলে এটিও ধর্ম এটিও ধর্ম, কিন্তু হস দিলেন না, তাহলে এটি ধর্ম না, এটি ধর্ম আর এটি কি ধরম, তাহলে এখানে একটু অ বেড়ে গেছে। একইভাবে যত্ন থেকে যতন, স্বপ্ন থেকে কি স্বপন, স্বরাগম স্বরগম, মধ্য স্বরগম কি স্বরগম মধ্য থেকে মাঝখানে বেড়েছে, তয়ের সাথে পয়ের সাথে তয়ের সাথে রয়ের সাথে মধ্য স্বরগম। আর এই ধরনের স্বরগমকে একটি স্পেশাল নাম দেওয়া আছে বিপ্রকর্ষ, লিখে নেন। এই স্বরগমটির নাম কি বিপ্রকর্ষ। কেন? ব্যঞ্জন বর্ণ ভেঙে যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যদি স্বরের আগমন ঘটে, লিখে নিতে পারেন, যুক্ত ব্যঞ্জন ভেঙে যদি স্বরের আগমন ঘটে তাহলে সেটি স্বরগম তো বটেই, কিন্তু এটির একটি স্পেশাল নাম কি বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ মানে বিকর্ষণ, মানে দুজন একসাথে ছিল, আলাদা হলো, আলাদা হলে একটা স্বর তাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো যুক্ত ব্যঞ্জন কি ভেঙে গিয়ে যদি স্বরের আগমন ঘটে, যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে যদি স্বরের আগমন ঘটে তাকে বলা হয় কি বিপ্রকর্ষ। আসলে এটি মধ্য স্বরগম, আসলে এটি মধ্য স্বরগম, কিন্তু এই স্পেশাল মধ্য স্বরগমকে নাম দেওয়া হয়েছে কি বিপ্রকর্ষ। জি, যেহেতু বিকর্ষণের ফলে বা বিশ্লেষণের ফলে এটি তৈরি হয়েছে। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যখনই যুক্ত ব্যঞ্জনকে ভাঙবো তখন হস দিতে হবে, হস দিলে একই থাকবে, কিন্তু হস যদি না দেন তাহলে একটি অ ওটার প্রথম ব্যঞ্জনের সাথে বেড়ে যাবে। তাহলে এখানে একটা অ বাড়লে একটা স্বরগম ঘটবে, তাহলে এটি মধ্য স্বরগম মূলত, কিন্তু এই মধ্য স্বরগম যেহেতু ব্যঞ্জনটা ভেঙে গিয়ে বাড়লো, কাজে এই ধরনের স্বরগমকে বলা হয়েছে বিপ্রকর্ষ। তাহলে এই কথাটা আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার করেছি। আচ্ছা, এখন আমরা এখানে আসি, আমার যে আলোচনা আমি শুরু করেছিলাম এখানে আসি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এবার আমার এখানে দেখেন, আমরা বলেছিলাম প দ আর ম তিনটা ব্যঞ্জন, প একটা, দ একটা, ম একটা, একরকম না তিন রকম? তিন রকম ব্যঞ্জন, একটা প একটা দ আর একটা ম। কিন্তু এবারে গিয়ে কি হলো, পটা থাকলো কিন্তু দ আর ম দুটো দুই রকম ব্যঞ্জন, কি হয়ে গেছে একরকম। এখানে জটা আছে, ন আর ম ছিল, ন আর ম দুটো দুই বর্ণ, কিন্তু এখানে হয়ে গেল কি এক। পটা তো আছেই, এখানে ছিল ক আর ব, ক আর ব, কিন্তু হয়ে গেল কি কয়েক হয়ে। এখানে স আছে, ন আছে, এই যে খণ্ডোত্তর জ, একটা খণ্ডোত্তর একটা জ, দুটো মিলে হয়ে গেল কি জয় জ। এই যে রেফ মানে র, রেফ মানে র আর ম দুটো দুই বর্ণ, কিন্তু হয়ে গেল কি একরকম দেখতে। এই যে ত আর জ দুটি দুই বর্ণ, সটা কিন্তু আছে, ত আর জ দুটি দুই রকম বর্ণ, হয়ে গেল কি একরকম। এর নাম সমীভবন। কি নাম? সমীভবন। সমীভবন। দুটি ভিন্ন রকমের ব্যঞ্জন যদি একই রকম ব্যঞ্জনে পরিণত হয়, লেখেন দুটি ভিন্ন রকমের ব্যঞ্জন, দুটি ভিন্ন রকমের আচ্ছা, যদি হসন্ত দিয়ে শব্দ থাকে তাহলে সেটা কিসের উদাহরণ হবে? ফারজানা ইসলাম, এটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ হবে না। অন্তত পরিবর্তন যদি না হয় তাহলে সেটা কেমনে ধ্বনি পরিবর্তন হবে? অর্থাৎ হসন্ত যদি দেন তাহলে আগে যে শব্দ ছিল পরে তাই থাকলো, এটা শব্দ বিশ্লেষণ হলো কিন্তু ধ্বনি পরিবর্তন হলো না। পরিবর্তন তো থাকতে হবে, তো যেখানে কোনো পরিবর্তন হয়নি সেটি ধ্বনি পরিবর্তন না, এমনি বিশ্লেষণ। আমরা যেমন গতদিন শব্দ লিখে লিখে বিশ্লেষণ করেছি তেমন। আসলে সমীভবনের সংজ্ঞা কি আমি আরেকবার বলছি, আপনারা মিলিয়ে নেন, যে ভিন্ন রকমের দুটি ব্যঞ্জন, ভিন্ন রকমের দুটি ব্যঞ্জন যদি একরকম ব্যঞ্জনে পরিণত হয়, ভিন্ন রকমের দুটি ব্যঞ্জন যদি একরকম ব্যঞ্জনে পরিণত হয়, ভিন্ন রকমের দুটি ব্যঞ্জন যদি একরকম ব্যঞ্জনে পরিণত হয়
তাকে সমীভবন বলে। তাহলে এখানে ভিন্ন রকম ব্যঞ্জন ছিল। দেখেন তো এই পারে কোনোটা থেকে একরকম ব্যঞ্জন আছে নাকি? একটাতেও একরকম ব্যঞ্জন নেই, ব্যঞ্জনগুলি সবই কিন্তু কি জোড়া থাক যাই থাক, ব্যঞ্জনগুলি কিন্তু আলাদা আলাদা ব্যঞ্জন। আর ওই পারে গিয়ে কি হচ্ছে, একরকম হয়ে যাচ্ছে। সবই কি একরকম হয়ে যাচ্ছে না? সব একরকম হওয়ার দরকার নেই, যে কোনো দুইটা। তাহলে ভিন্ন রকমের যে কোনো দুটি ব্যঞ্জন যদি একরকম ব্যঞ্জনে পরিণত হয়, তাহলে এই পরিবর্তনটার নাম কি? সমীভবন। ক্লিয়ার? এখন এখানে কথা আছে, কথা আছে। কি কথা? মনোযোগ বাড়ান, গভীর বাড়ান আমার দিকে। আচ্ছা, এখানে দেখেন ছিল দ আর ম, দ এবং ম দুটো একরকম হয়েছে, কিন্তু কার মতো দেখতে হয়েছে? দ এর মতো। দ আর মটা পরিবর্তনে দুটো দ হয়, দ এর মতো হয়েছে। এখানে ন আর ম, এটা কি নয়ের মতো হয়েছে? হয়েছে নয়ের মতো, ম এর মতো হয়েছে। আবার বলছি, ন আর ম, ন আর ম পরিবর্তন হয়ে দুটো দুই রকম একরকম হলো। কোনটার মতো হলো? ম এর মতো। এটা দ আর ম, ম এর মতো কেন হলো না? এটা ন আর ম যদি ম এর মতো হয়, এটা দ আর ম, ম এর মতো হতো। কেন হলো না? এই প্রশ্ন আপনার নয়, এই প্রশ্ন গবেষকের, যে তাত্ত্বিক, যে ফিলোসফার তার। আপনার কাজ দেখ, আমি আবার বলছি, পরীক্ষক দুইটা থেকে একরকম বানাবে। একরকম প্রথমটার মতো বানাইতে পারে, পরেরটার মতো বানাইতে পারে, দ্যাট ইজ তার খুশখুশ। আপনার কাজ দেখা, তাহলে পূর্বেরটার মতো করেছে, এটা দিয়েছে, তাহলে দুইটা কোনটার মতো দেখতে পেরেছে? পূর্বেরটার মতো। এর নাম হচ্ছে প্রগত। এর নাম কি? প্রগত সমীভবন। এখানে দুটো একরকম করেছে, কিন্তু কোনটার মতো করেছে? পরেরটার মতো দেখতে হয়েছে, এর নাম পরাগত সমীভবন। দুই রকম দুটি বর্ণ একরকম হয়েছে, তার মানে সমীভবন। এখন এই যে একরকম হলো, আগের দুইটার কোনটার মতো? পূর্বেরটার মতো নাকি পরেরটার মতো? পূর্বের মতো হলে প্রগত, পূর্বের মতো হলে কি? প্রগত। আর পরের মতো হলে পরাগত। ঠিক আছে? দ্রুত লিখে নেবেন, যারা লিখছেন একটু দ্রুত লিখবেন। পূর্বের মতো হলে, অর্থাৎ একরকম যে হচ্ছে দুটি দুই রকম, এই দুই রকমের কোনটার মতো দেখতে হলো? পূর্বেরটার মতো নাকি পরেরটার মতো? পূর্বেরটার মতো হলে প্রগত, আর পরেরটার মতো হলে কি? পরাগত। এখন দেখেন তো, আপনাদের জন্য এবার প্রশ্ন আমার, হ্যাঁ বুঝেছেন কিনা? পক্ষ থেকে পক্ষ সমীভবন হয়েছে, কর ব একরকম দেখতে হয়েছে, কিন্তু কয়ের মতো হয়েছে না বয়ের মতো হয়েছে? কয়ের মতো, তাহলে প্রগত। পূর্বেরটার মতো, তাহলে প্রগত। সজ্জন থেকে সজ্জন, তাহলে স এবং ন কিন্তু আগের মতোই আছে, এই দুটি বর্ণ চেঞ্জ হয়েছে, খণ্ডত্ব আর জ। এই দুজন যে একরকম হলো, কোনটার মতো হলো? পূর্বেরটার মতো না পরেরটার মতো? নিশ্চয়ই বুঝতে পারছেন, পরেরটার মতো। তাহলে এটার নাম কি? পরাগত। ধর্ম থেকে ধম্ম, শিক্ষার্থী বন্ধুরা, এই যে রেফ মনে আছে তো? রেফ মানে র আর ম দুটো হয়েছে কার মতো? ম এর মতো। তাহলে রেফ আগে না ম আগে? রেফ আগে, ম কি পরে। তাহলে ম এর মতো দেখতেছে, পরেরটার মতো, তাহলে পরাগত। সত্য থেকে সত্য, তর জ ছিল দুটি দুই রকম, একরকম হয়েছে না হয়নি? একরকম দেখতে হয়েছে না হয়নি? একরকম দেখতে হয়েছে, কিন্তু একটা ঘটনা হলো, তয়ের মতো হয়নি, জয়ের মতো হয়নি। আমরা বললাম যে এই দুজন পরিবর্তন হবে, যে দুটি দুই রকম, তাদেরই একজনের মতো দেখতে হবে, এর আগে যেটা ঘটলো। কিন্তু এবার কি হয়েছে? ওদের মতো হয়নি। তাহলে দেখেন, যখন বাচ্চা কাচ্চা হয়, তাই না, পোলাপান হয়, তখন মায়ের মতো হয়, নাহলে কার মতো হয়? বাবার মতো। মানুষ বলে, ওরে আল্লাহ, বাচ্চাটা একবারে একবারে মায়ের মতো, মায়ের মতো চোখ, মায়ের মতো নাক, মায়ের মতোই হ্যাঁ কান, গাল, অথবা বাবার মতো। কখনো কখনো দাদার মতো বা ফুপুর মতো হয়, কিন্তু মাঝে মধ্যে প্রতিবেশী আক্কাসের মতো হয়, তাই না? পাশের ফ্ল্যাটের আক্কাস ভাইয়ার মতো হয়েছে, এখন কি করবেন? কলিকাল তো, করার কিছু আছে? হওয়া উচিত না, হওয়ার কথাও না, হওয়া ঠিকও না। হয় বাবার মতো বা মায়ের মতো কিংবা ফুপুর মতো, এরকমই হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে পাশের ফ্ল্যাটের আকাশ ভাইয়ার মতো হয়ে গেছে। এটার নাম অন্যান্য সমীভবন। কি সমীভবন? অন্যান্য, অন্য লোকের মতো হয়ে গেছে। একরকম হয়েছে, একরকম, কিন্তু এদের কারো মতো না। কার মতো? অন্য কারো মতো দেখতে, এর নাম অন্যান্য সমীভবন। এটার বিশেষ সমীভবন কয় প্রকার? 3 প্রকার। সমীভবন কয় প্রকার? সমীভবন
তিন প্রকার, তিন, কি কি? একটি প্রগত, একটি পরাগত, আর একটি অন্যান্য। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের ব্যঞ্জনে দুটি ব্যঞ্জন একরকম হয়ে যাবে। দুটি ব্যঞ্জন একরকম হবে যদি ওই দুটারই কোনোটার মতো হয়, পূর্বেরটার মতো যদি দেখতে হয় প্রগত, পরেরটার মতো যদি দেখতে হয় পরাগত। কিন্তু একরকম দেখতে হলো, কিন্তু ওদের ওই বর্ণগুলোর মতো না, অন্য কোনো বর্ণের মতো, এর নাম অন্যান্য সমীভবন। যদি বলেন এরকম আরো 4-5টা উদাহরণ দেন, এরকম উদাহরণ বেশি নাই। কেন বেশি নাই? এমন ঘটনা বেশি ঘটা তো ভালো না, যত কম ঘটে তত মঙ্গল, নাকি না? ঘরে ঘরে ঘটুক তাই সান। আসলে এটি একটু ব্যতিক্রম, এমন হওয়ার কথা না, উচিত না, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে, কিছু করে না, কিন্তু খুব অ্যাভেলেবল না। অর্থাৎ যেই ব্যঞ্জনগুলো পরিবর্তন হবে ওদেরই কোনো একটার মতো দেখতে হবে, কিন্তু এটা অন্য একটার মতো হয়ে গেছে, অন্যান্য সমীভবন। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি সমীভবন, তাহলে সমীভবন খুঁজবেন। আর কি জাতীয় সমীভবন? কোনটি প্রগত সমীভবন, কোনটি পরাগত, কোনটি অন্যান্য। জি, লেখেন বিষমীভবন। বিষমীভবন, সমীভবনের বিপরীত প্রক্রিয়াকে বলা হয় বিষমীভবন। সমীভবনের বিপরীত প্রক্রিয়াকে বলা হয় বিষমীভবন। সমীভবনের বিপরীত প্রক্রিয়াকে বলা হয় কি? বিষমীভবন। বিপরীত প্রক্রিয়া, বিপরীত মানে কি? সমীভবনে কি ঘটলো? ভিন্ন রকমের ব্যঞ্জন এক হয়ে গেল, ভিন্ন রকমের ব্যঞ্জন থেকে কি হলো? একরকম হয়ে গেল। তাহলে এখানে কি হবে বলেন তো? একরকম থেকে ভিন্ন হবে। সমীভবনে আলাদা আলাদা রকম থেকে এক, এক মানে সমান হয়ে গেল, দেখতে একই রকম, সমান সমীভবন। আর এবার একরকম থাকবে, হয়ে যাবে কি? আলাদা। যেমন লয়কাল্লা লাল, লাল থেকে হবে নাল। দেখেন এই পারে একই রকম দুটি চেহারা, একই রকম দেখতে, এই পারে একরকম নয়, দুটা আলাদা। তাহলে একই রকম দুটি বর্ণ, এখানে ছিল আলাদা আলাদা বর্ণ, চেহারা ছিল ভিন্ন ভিন্ন, হয়ে গেল এক। আর এবার আছে কি? এক, আর হয়ে যাচ্ছে আলাদা। তাহলে একই রকম দুটি ব্যঞ্জন যদি ভিন্ন রকম ব্যঞ্জনে পরিণত হয়, একই রকম দুটি ব্যঞ্জন যদি ভিন্ন রকম ব্যঞ্জনে পরিণত হয়, তাহলে তার নাম কি? বিষমীভবন। ঠিক আছে, যারা লিখবেন ফার্স্ট লেখেন যে একই রকমের দুটি ব্যঞ্জন যদি ভিন্ন রকম ব্যঞ্জনে পরিণত হয়, একই রকমের দুটি ব্যঞ্জন যদি ভিন্ন রকম ব্যঞ্জনে পরিণত হয় তাকে বিষমীভবন বলে। তাহলে দেখেন শরীর শব্দটি শরীর, কিন্তু আমরা বলছি কি শরীর, শরীরটা ভালো লাগছে না, শরীর, আসলে শরীর হয়ে গেল কি? শরীর। শিক্ষার্থী বন্ধু দেখেন এখানে দুটো একই রকম দেখতে, একই রকম দেখতে বর্ণ ছিল, এবার কি একরকম আছে? আলাদা হয়ে গেছে। এই যে দেখেন একটি শব্দ ছিল লাঙ্গল, লাঙ্গল হয়ে গেছে কি? নাঙ্গল। এরশাদের নাঙ্গল, নাঙ্গলেই মঙ্গল, আসলে নাঙ্গল না, শব্দটি হচ্ছে লাঙ্গল। এই লাঙ্গলটাই গ্রামের কৃষক ধ্বনি পরিবর্তন ঘটিয়ে বানিয়েছে কি? নাঙ্গল। তাহলে কি পরিবর্তন ঘটিয়েছে? এখানে ছিল দুইটা ল, একই বর্ণ, দেখেন দুইটা ল, একই বর্ণ, একই চেহারা, কিন্তু এই পারে আর এক চেহারা নেই, কি হয়ে গেল? দুইটা আলাদা ব্যঞ্জন। বুঝতে পারলেন? দেখেন একটি শব্দ, খুব মজার একটি শব্দ বলছি, আনারস। মজার কেন? খেতে মজা এই জন্য না। আচ্ছা, আনারস এই শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ, অনেকেই জানেন, আমরা পড়াবো, শব্দ প্রকরণ আমাদের পড়ার মধ্যে আছে, কোনটি পর্তুগিজ, কোনটি তুর্কি, কোনটি ওলন্দাজ ইত্যাদি। আনারস শব্দটি পর্তুগিজ, আপনারা জানেন। পর্তুগিজ ভাষার যদি আমি 1 কোটি বই আপনাকে পড়তে দিই, ওর মধ্যে আনারস বলে কোনো শব্দ আপনি খুঁজে পাবেন না। 1 কোটি না, পর্তুগিজ ভাষায় যত বই আছে, যত কোটি, সব বই পড়বেন, কোথাও পর্তুগিজ ভাষার কোথাও আনারস বলে কোনো শব্দ নাই। আসলে পর্তুগিজ ভাষায় আনারস বলে কোনো শব্দ নাই। তার আমাদের বই যে দেওয়া আছে পর্তুগিজ, আনারস পর্তুগিজ শব্দ, আসলে আনারস না, পর্তুগিজ ভাষায় শব্দটা ছিল আনানস, আনানস। পর্তুগিজ ভাষায় শব্দটা আনানাস। আমরা যখন ওদের কাছ থেকে নিয়েছি, শুনেছি, তখন ভাবলাম যে আনানস আবার কি? পাগলা নাকি?
বেটা পর্তুগিজরা গাধা নাকি? আনারস কি? আনারস। যার মধ্যে এত রস তার নাম কি? আনারস, রস। আসলে শব্দটা ছিল আনানাস। আর আমরা যখন নিলাম পর্তুগিজের কাছ থেকে, তখন আমরা আমাদের মতো করে বানিয়ে নিলাম কি? আনারস। বুঝতে পারলেন? তার মানে এখানে আমরা পর্তুগিজ ভাষা থেকে নিয়েছি আসলে শব্দ সময় উৎস ভাষা পর্তুগিজ, তাতে সন্দেহ নেই, কিন্তু আমরা নেওয়ার সময় কি করেছি? একটু চেঞ্জ করে দিয়েছি। এই যে চেঞ্জটা করেছি, কোন পদ্ধতিতে চেঞ্জ করেছি? বিষয়ভবন পদ্ধতিতে। কেন বিষয়ভবন? অর্থাৎ দুটো একই রকম বর্ণ ছিল, দুটো ন ছিল, এইপারে দুটো একরকম না থেকে দুই রকম। ক্লিয়ার কথাটি? তার মানে একই রকম দুটি বর্ণ যদি ওই পারে গিয়ে দুই রকম দেখতে হয়ে যায়, ভিন্ন রকম হয়ে যায়, এর নাম বিষমীভবন। ঠিক আছে? এরকম উদাহরণ আরো 50টা আছে। বললেন স্যার আপনি সবগুলো লিখে দেন, আমরা মুখস্থ করি না। আপনি বিষমীভবনের এখন যেখানে যে শব্দ পাবেন, যেখান থেকে খুশি শব্দ আপনি নিবেন, নিয়ে তাকাবেন, দেখবেন যে বিষমী। তাকালে বোঝা যাবে যে একই রকম দুইটা ছিল, ওই পারে গিয়ে আলাদা হয়ে গেল, বিষমীভবন। আলাদা ছিল ওই পারে গিয়ে কি এক হয়ে গেল, তো সমীভবন। আর বিষমীভবনের কোনো ভাগ টাগ নাই। বিষমীভবন, বিষমীভবন। জি। আচ্ছা, আজকে কোনো পরীক্ষা নাই শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি ধ্বনি পরিবর্তনটাকে যেহেতু আর একটু বেশি করে আলোচনা করব, আর শেষ না করে পরীক্ষাটা নিব না। আজকে কোনো পরীক্ষা নাই। আগামী দিন পরীক্ষা কিসের উপরে? ওই যে বর্ণ বিশ্লেষণ, অক্ষর বিশ্লেষণ গত ক্লাসের, প্লাস তার সাথে কি ধ্বনি পরিবর্তন। আবার নোটিশ দিয়ে দিচ্ছি, আমি আসলে লিখেও আপনার নোটিশও দিয়ে দিব। আজকে কোনো পরীক্ষা নাই ক্লাসের পরে। আমি একটু ক্লাসটা একটু বেশিক্ষণ ধরে নেব, 11:30 পর্যন্ত। আজকে কোনো পরীক্ষা নাই। আজকে আমি ধ্বনি পরিবর্তনটা যতটুকু শেষ করব, প্লাস গত দিনের ক্লাসের কি ছিল? গত দিন ক্লাসে ছিল বর্ণ বিশ্লেষণ এবং অক্ষর। তাহলে বর্ণ বিশ্লেষণ, অক্ষর বিশ্লেষণ এবং আজকে ধ্বনি পরিবর্তন ক্লাস যতটুকু শেষ করতে পারবো ততটুকুর উপর আগামী দিন পরীক্ষা। আজকে পরীক্ষা নাই। ক্লিয়ার? আমি যদি নোটিশ আকারে দিয়ে দেবো, তবু আপনাদের জানিয়ে রাখছি, কারণ পড়া শেষ না করে পরীক্ষা নিয়ে তো লাভ নাই। তার মানে পরীক্ষা আমি 25টায় নিব, কিন্তু ক্লাস হয়তো 25টার চেয়ে কি 2-3টা বেশিও নিতে পারে, লাগতে পারে প্রয়োজনে। বুঝতে পেরেছেন? আপনাকে না শিখে তো আমি ছাড়বো না। ক্লাস 25টা মানে 25টা আমি লামসাম করে শেষ করে পাবো না। আপনাকে ব্যাকরণ আমি সম্পূর্ণটা শেখাবো, তারপর ছাড়বো। এখন দেখেন একটি শব্দ হলো বড় চাচা। বড় চাচা একটি শব্দ, বড় চাচা। এই বড় চাচাটা হয়ে গেছে কি বড় চা। মেজো কাকা একটি শব্দ, মেজো কাকা হয়ে গেছে কি মেজকা। সেজো দিদি একটা শব্দ হয়ে গেছে কি সেজদি। বউ দিদি একটা শব্দ হয়ে গেছে কি বৌদি। বড় দিদি একটা শব্দ হয়ে গেছে কি বড়দি। হয়েছে না মন? জি। কাজী মোমো কুইন, স্যার আমি কিভাবে এক্সাম দিব? কুইন এক্সাম কিভাবে দিবেন? এক্সামের ওই ইয়েতে এক্সাম পাবেন আপনি। কে নাল থেকে লাল কি? আব্দুর রহিম, নাল থেকে লাল না তো বাবা। আব্দুর রহিম আমার প্রিয় শিক্ষার্থী একজন প্রশ্ন করেছে, স্যার নাল থেকে লাল কি? তো নাল থেকে লাল কেমনে হবে বলেন? আপনার মায়ের কাছ থেকে আপনি হবেন, না আপনার কাছ থেকে আপনার মা হবে? কোনটা হবে? তার মানে নাল থেকে তো লাল না, আগের শব্দ কি লাল, এ লাল থেকে হয়েছে নাল। বুঝতে পারছেন? আপনি নালকে লাল বানান, এটি আগের আর এটি পরের না তো। পরের শব্দকে আগে দিচ্ছেন, কেমনে হবে? পরিবর্তনটা এখন থেকে আগে কেমন ছিলেন তা না, আগে থেকে এখন কেমন। তার মানে এরকম করে দিলে হবে না, শব্দটা দিতে হবে লাল থেকে নাল। আর যদি নাল আগে দেন লাল পরে দেন, দিতে পারবেন, পরীক্ষক দিবে, চালাকি করবে, আরো খুবই চালাক পরীক্ষক, খুবই তীক্ষ্ণ পরীক্ষক, তাহলে এই শব্দটা এই চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে।
আব্দুর রহমান, মনে হয় আপনার নাম আব্দুর রহমান বা রহিম, আমি দেখলাম, আমি চিনি আপনাকে, আপনি অ্যাম্বিশনে করেছেন মনে হয়। তো নাল থেকে লাল না, যখন এরকম চিহ্ন দিবে দেখবেন লাল থেকে কি নাল, এই যে চিহ্ন আপনাকে বিভ্রান্ত করার জন্য এরকম চিহ্ন দিবে, তার মানে আপনি ধরবেন নাল থেকে লাল, তা না, এই যে চিহ্নের মানে লাল থেকেই কি নাল। আর যদি এরকম কেউ দেয় তাহলে বুঝতে হবে সেই ব্যাটা বোঝে না, সে পরীক্ষা কিনা, সে গাধা মাধা কেউ, বুঝতে পেরেছেন? তার মানে আগের শব্দ আগে, পরের শব্দ পরে, পরের শব্দটা আগে দিবেন, তাহলে হবে না, ইচ্ছে মতো দেওয়া যাবে না, আগে যা ছিল সেখান থেকে পরে। ক্লিয়ার কথাটা? জি। আচ্ছা, এখন দেখেন তো কি হয়েছে, একটু বলেন তো আমাকে, এখানে কি ঘটনা ঘটেছে একটু দেখে বলেন, কি ঘটেছে একটু দেখেন তো। আচ্ছা, যারা নিউ কুইন, যারা নিউ, তারা পরীক্ষা যেদিন হবে, আগামী দিন হবে, আপনি লিঙ্ক পেয়ে ওই যেমন করে পড়ছেন, আমি শেষে একটু বলে দিব, এখন ক্লাসের মধ্যে বলছি না। যারা আজকে নতুন বা নতুন ভর্তি হয়েছেন তারা আমি শেষে বুঝিয়ে দিব। আচ্ছা, কমেছে, কমেছে, আচ্ছা দেখেন, ব্যঞ্জন কমেছে, এতে তো কোনো সন্দেহ নেই, ব্যঞ্জন কি কমেছে, আপনারা বলেছেন, ঠিক আছে। এখন কি ব কমেছে না র কমেছে? এ কমেনি, এই দুটার মধ্যে একটা কমেছে। এখানে কি ম কমেছে না জ কমেছে? তার মানে একই রকম, যে দুইটা চেহারা একই রকম, সেখান থেকে একটা কমেছে। যে কোনো ব্যঞ্জন কমেছে এটাও ঠিক, কিন্তু কোনটা কমেছে? যেখানে একই রকম দুটি ব্যঞ্জন। তাহলে একই রকম দুটি ব্যঞ্জন থেকে যদি একটু কমেছে, এখানে কিন্তু একই রকম ছিল, লাল, শরীর, লাঙল একই রকম ছিল, কিন্তু কমেনি, কি হয়েছে? পরিবর্তন। একই রকম থেকে পরিবর্তন হয়েছিল, পরিবর্তন। আর এবার একরকম থেকে একটা কি একদম কি ডিলিট, বাদ। এখানে একরকম ছিল, কিন্তু একরকম দুই রকম হয়েছে, মানে কমেনি, চেহারাটা পরিবর্তন হচ্ছে দুই রকম। আর এখানে একটা ব্যঞ্জনকে সেখানে বাদ, তাহলে একই রকম দুটি ব্যঞ্জন থেকে একটি যদি বাদ যায়, এর নাম ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন একটা বাদ গেছে, ব্যঞ্জন কি চ্যুতি, চ্যুতি লিখে নেন। আমি উপরে লিখলে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি কোথায় লিখবো? আচ্ছা, এর নাম কি? ব্যঞ্জন চ্যুতি। একই রকম দুটি ব্যঞ্জন থেকে একটির বাদ যাওয়াকে, ব্যঞ্জন বাদ গেলেই হবে না, কোথা থেকে বাদ যাইতে হবে? ওই শব্দটাতে একই রকম দুটি ব্যঞ্জন থাকবে, সেখান থেকে বাদ যাবে। তাহলে একই রকম দুটি ব্যঞ্জনের একটির বাদ যাওয়াকে বলে ব্যঞ্জন চ্যুতি। একই রকম দুটি ব্যঞ্জনের একটির বাদ যাওয়াকে বলে ব্যঞ্জন চ্যুতি। তাহলে বড় দিদি থেকে বড়দি, বউ দিদি থেকে বৌদি, সেজু দিদি থেকে সেজদি, মেজু দিদি থেকে মেজদি, মেজু কাকা থেকে মেজকা। এখন দেখেন তো, ফলাহার থেকে ফলার, তাকান, এসব ফলাহার থেকে ফলার, কি হয়েছে এখানে দেখেন তো কি ঘটেছে? এই হাঁটা দেখেন লোপ পেয়েছে, হাঁটা কি লোপ পেয়েছে, মেলান, ফলার থেকে ফলে শুধু হাঁটা বাদ চলে গেছে। তাহলে একটা ব্যঞ্জন বাদ গেছে না, স্বর সহ ব্যঞ্জন বাদ গেছে, ব্যঞ্জন কমে গেছে। তাহলে এটা কি ব্যঞ্জন চ্যুতি? এটা ব্যঞ্জন চ্যুতি না। কেন ব্যঞ্জন চ্যুতি না? ব্যঞ্জন বাদ গেলে হবে না। আমি আবার বলছি, আপনি কিন্তু পরীক্ষায় ভুল করবেন না, যত রকম কনফিউশন ক্লাসে আসুক, পরীক্ষার জন্য না হয়। ব্যঞ্জন বাদ গেছে, এটাও ব্যঞ্জন বাদ গেছে, এখানে ব্যঞ্জন বাদ গেলে, ব্যঞ্জন বাদ গেলে ব্যঞ্জন চ্যুতি না। একই রকম দুটি ব্যঞ্জন থেকে একটি ব্যঞ্জন বাদ গেলে ব্যঞ্জন চ্যুতি, কিন্তু একরকম নাই, তাও তো বাদ যেতে পারে। বাংলা ভাষায় যত শব্দ আছে সব জায়গায় কি একই রকম ব্যঞ্জন থাকতে হবে? থাকবে, তার কি মানে আছে? অনেক শব্দ আছে না একরকম ব্যঞ্জন নেই, তাও যদি কোনো ব্যঞ্জন বাদ যায়
এর নাম অন্তর্হতি। অন্তর্হতি কি জটিল হলো? না, জটিল না, আমি সহজ করে দিব, টেনশন নেবেন না। কি বলবেন মনে মনে? আল ইজ ওয়েল। আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল। ব্যঞ্জন বাদ যাবে, শর্তটাকে ব্যঞ্জন বাদ যাবে, এটাই তো। ব্যঞ্জন কমে গেল, ব্যঞ্জন বাদ গেল, ওখানে যখন স্বর কমে যাচ্ছে ব্যঞ্জন কমে গেল। তো ব্যঞ্জন যে কমে গেল, যেটা কমে গেল সেরকম দেখতে কি দুটা একই রকম ছিল? দুটো একই রকম ছিল, ওখান থেকে একটা বাদ ব্যঞ্জন গেছে, তার নাম ব্যঞ্জন চ্যুতি। কিন্তু একরকম নাই, তাও একটা ব্যঞ্জন বাদ গেছে, এর নাম অন্তর্হতি। নাম কি? অন্তর্হতি। তাহলে সংজ্ঞাটা একটু লিখবেন, তারপরে একটু ধ্যান দেব। তাহলে যে কোন শব্দের মধ্য থেকে যে কোনো একটি ব্যঞ্জনের, শব্দের মধ্য থেকে যে কোনো একটি ব্যঞ্জনের বাদ যাওয়াকে বলে অন্তর্হতি। শব্দের মধ্য থেকে যে কোনো একটি ব্যঞ্জনের বাদ যাওয়াকে শব্দের মধ্য থেকে যে কোনো একটি ব্যঞ্জনের বাদ যাওয়াকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। মৃন্ময় দাস, ক্যামেরার পজিশন ঠিক নাই, ক্যামেরা চ্যুতি হচ্ছে বারবার। না মৃন্ময় দাস, ওই যে একজন আপনাকে কমেন্টস করে দিয়েছে আপনার মোবাইলেই চ্যুতি ঘটছে, আপনার হয়তো নেটে সমস্যা আছে। স্বরাগমার বিপ্রকর্ষ কি এক? হ্যাঁ, একই তো বললাম, স্বরাগমার বিপ্রকর্ষ এক। স্বরাগমার বিপ্রকর্ষ এক, শুধু পার্থক্য হচ্ছে যে ওই ব্যঞ্জন ভেঙে গিয়ে আসবে বিপ্রকর্ষ, ব্যঞ্জন ভেঙে গিয়ে যদি আসে বিপ্রকর্ষ। আচ্ছা, অন্তরয় স্যার গ্রুপে পোস্ট করলে অ্যাপ্রুভ করেন না কেন? আমি তো অ্যাপ্রুভ করি না অন্তর, অ্যাপ্রুভ করার দায়িত্ব জাকির বিসিএস এর যারা কর্তৃপক্ষ তাদের। হ্যাঁ অন্তর রয়, অ্যাপ্রুভ করার দায়িত্ব, ঠিক আছে? হ্যাঁ, হ্যান্ড নোট অ্যাপ্রুভ করবেন প্লিজ। ঠিক আছে, চেষ্টা করব আমি। হ্যাঁ, তাহলে ব্যঞ্জনচ্যুতের অন্তর্হতির পার্থক্য কি? একই রকম দুটি ব্যঞ্জন থেকে যদি একটি ব্যঞ্জন বাদ যায় তার নাম ব্যঞ্জনচ্যুতি, কিন্তু একরকম নয় তাও যদি কোনো একটি ব্যঞ্জন বাদ যায় তার নাম কি? অন্তর্হতি। তাহলে দেখেন, একটি শব্দ হলো কি? ফাল্গুন। ফাল্গুন। এখন এখান থেকে যদি কোনো একটা ব্যঞ্জন আমি বাদ দিই বা পরীক্ষক যদি বাদ দেয়, যা খুশি তাই বাদ দিই, কিন্তু কোনোদিন এটা ব্যঞ্জনচ্যুতি হতে পারবে না। হবে? তাহলে ব্যঞ্জনচ্যুতি হতে হলে শর্ত কি? অবশ্যই একই রকম দুটি থাকতে হবে। এখানে কি একই রকম কোনো ব্যঞ্জন আছে? তার মানে এখান থেকে যা খুশি তাই বাদ দিলেও ব্যঞ্জনচ্যুতি হতে পারবে না। ব্যঞ্জনচ্যুতি হতে হলে ওই শব্দ আগে থেকে একই রকম দুটি ব্যঞ্জন থাকতে হবে। তার মানে যে ফাল্গুন থেকে যে ফাগুন হলো, তাহলে বাদ গেল ল। ল কি দুইটা ছিল? না, একটাই ছিল, তাহলে অন্তর্হতি। যে ব্যঞ্জনটা বাদ গেছে ওটা কি ওরকম দুইটা থেকে একটা বাদ গেছে নাকি একটা থেকে বাদ গেছে? একই রকম দুইটা থেকে একটা বাদ গেলে ব্যঞ্জনচ্যুতি, আর ওরকম যদি একটাই থাকে সেটি বাদ যায়, সেটির নাম অন্তর্হতি। ক্লিয়ার? যে ব্যঞ্জনটা বাদ গেছে, আমি আবার বলছি, যে ব্যঞ্জনটা বাদ গেছে দেখবেন ওইরকম কি দুইটা ছিল কিনা, দুইটা থেকে একটা বাদ গেছে ব্যঞ্জনচ্যুতি। যেটা বাদ গেছে ওটা দুইটা না, ওটা একটাই ছিল, তার নাম অন্তর্হতি। এখন দেখেন একটি শব্দ হলো পাকা। এখান থেকে কি? পাক্কা। পাকা থেকে পাক্কা। একটু আগে আমরা একটা শব্দ লিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, পক্ক থেকে পক্ক। খেয়াল করেন, সমীভবনে লিখেছিলাম, সমীভবনে, পক্ক থেকে পক্ক, আর পাকা থেকে পাক্কা। এখন অনেকে তো একই মনে করে, স্যার একই তো, ভুল করে, বিভ্রান্ত হয়। এক না, পার্থক্য বুঝতে হবে, পার্থক্য, ভেরিয়েশন, না হলে ভুল হয়ে যাবে। তাহলে পক্ষ থেকে এখানে ক আর ব দুটি দুই রকম ব্যঞ্জন, ক আর ব দুটি কি? দুই রকম ব্যঞ্জন, সেখান থেকে একরকম হয়েছে। দুটি দুই রকম থেকে দুটি একরকম, বাড়েওনি কমেওনি। এইখানে কিন্তু দুটি থেকে না, একটা ব্যঞ্জনই দুইবার হলো। স্বর বাদ গেলে কি বলা হবে? এটা আবার কার প্রশ্ন? কোন অগা? এই অগা মগাগুলো যে কই থেকে আসছে, মহা মুশকিল।
সাদি আফরিন, স্বর বাদ গেলে স্বরলোপ বলা হবে। আপনাকে তো শুরুতেই 100 ঘন্টা ধরে বোঝালাম। সাদি আফরিন, স্বর বাদ গেলে কি বলা হবে স্যার? স্বর বাদ গেলে যে স্বরলোপ বলা হবে, সেটা শুরুতে আধা ঘন্টা তো ওইটাই বোঝালাম, স্বরলোপ। আপনি কি বুঝলেন এতক্ষণ? কখন ঢুকেছেন ক্লাসে? স্বর বাদ গেলে কি বলা হবে স্যার? স্বর বাদ গেলে গাধা, তার নাম যে স্বরলোপ, সেটা তো শুরুতে আধা ঘন্টা ধরে বোঝালাম। স্বর বাদ গেলে কি হবে স্যার? এতক্ষণ যদি প্রশ্ন করার 1.5 ঘন্টা পরে স্বর বাদ গেলে কি হবে স্যার? কেমনি হবে বলো? আচ্ছা, তাহলে দেখেন পার্থক্যটা বুঝতে। তাহলে দুই রকম ব্যঞ্জন, একটা ক আর একটা ব, সেখান থেকে দুটি একরকম হলো। দুটি 2 রকম থেকে দুটি একরকম, সমীভবন। কিন্তু এবার দুটি 2 রকম থেকে একরকম না, একটা ব্যঞ্জনই কি দুইটা হলো, একটাই দুইটা হয়ে গেল। এর নাম দীপ্তি। কি নাম? দীপ্তি। ব্যঞ্জন দীপ্তি, বা কোনো বই লেখা আছে কি দ্বিত্ব ব্যঞ্জন। ব্যঞ্জন দীপ্তি বা দ্বিত্ব ব্যঞ্জন। ব্যঞ্জন দীপ্তি বা দ্বিত্ব ব্যঞ্জন। আচ্ছা, মাত্র আসলে তো প্রশ্ন করা যাবে না। 1.5 ঘন্টা পরে যদি ঢোকেন তাহলে ক্লাস না করে প্রশ্ন করা যাবে না তো ভাই। প্রশ্ন করলে ক্লাসের ইয়েটা নষ্ট হয়। না বুঝে না শুনে প্রশ্ন করবেন না, ক্লাসটা দেখবেন পুরোটাই, দেখে প্রশ্ন করবেন। না হলে তো আমি এই যে 1,500 স্টুডেন্ট যদি প্রশ্ন করেন তাহলে কেমনে ক্লাস নেব বলেন? 1,500 প্রশ্ন উত্তর দিতে গেলে কি ক্লাস হবে? ক্লাসটা করতে হলে মানে প্রশ্ন করতে হলে আপনাকে বুঝে শুনে ভালো প্রশ্ন করবেন, না হলে তো ক্লাস নিতে পারবো না। সবাই যদি একটা করে প্রশ্ন করেন তাহলে আমাকে 1,500 প্রশ্নের উত্তর দিতে হবে, কেমনে দিব বলেন? ক্লাস করাবো না প্রশ্নের উত্তর দিব? ক্লাস না করে হঠাৎ মাঝখান থেকে এসে প্রশ্ন করবেন, তাহলে বোকা হয়ে যাবেন, তাই না? আচ্ছা, তাহলে কি বলছি আমরা? তাহলে এটা আমাদের দীপ্তি না, তাহলে পাকা থেকে পাক্কা। সকাল থেকে কি সকাল, সকাল থেকে সকাল। ছোট থেকে কি ছোট্ট, সকাল থেকে সকাল, ছোট থেকে কি ছোট্ট। মানে একই ব্যঞ্জন 2 বার হয়ে যাচ্ছে, একটা ব্যঞ্জন কি 2 বার হয়ে গেল, এর নাম ব্যঞ্জন দীপ্তি। আচ্ছা, এখন কেন হয় এটা একটু বলে নেই, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হয়েছে। স্যার কেন এরকম হচ্ছে, একটা ব্যঞ্জনকে কেন আমরা 2 বার বলছি? আচ্ছা, যখন আমরা কোনো শব্দে জোর দিতে চাই, চাপ দিতে চাই, আমি তোমাকে পাকা কথা দিলাম না বলে কি বলছি, তোমাকে আমি পাক্কা কথা দিলাম, একদম পাক্কা কথা। ইহ জন্মে তুমি আমার হওয়া না হও, পরজন্মে কি আমারই, তোমাকে কেউ করে নিতে পারবে না। কেমন কথা? একদম পাক্কা কথা। পাক্কা, পাকা কথা সে কি একদম পাক্কা, এমফেসাইজ করা, চাপ দেওয়া। সকালবেলা পড়াই, সকালবেলা অনুষ্ঠান, সকালবেলা মানে 7টা, 8টা, 9টা, 10টা, 11টাও সকাল, কিন্তু সকাল, সকাল মানে আর 10টা হবে না, 11টা হবে না। বাংলাদেশ যদি কেনিয়াকে হারায় ক্রিকেটে, কেনিয়াকে হারায়, সোমালিয়াকে হারায়, তাই না? তাহলে কি কি করবেন? হ্যাঁ, ভালো, বাংলাদেশ ভালো, সাবাস বাংলাদেশ, সাবাস। অস্ট্রেলিয়াকে যদি হারায়, ইন্ডিয়াকে যদি হারায়, পাকিস্তানকে যদি হারায়, কি বলবেন? সাব্বাস, সাব্বাস বাঘের বাচ্চা, সাব্বাস। তাহলে সাবাস, যে কোনো দলকে হারালে আমরা বলছি সাবাস, কিন্তু স্পেশাল কোনো দলকে হারালে কি বলবো আমরা? সাব্বাস বাঘের বাচ্চা। তাহলে সাবাস থেকে কি সাব্বাস, সাবাস থেকে সাব্বাস। বড় থেকে বড্ড, বড় থেকে বড্ড। এখন কেউ কেউ আপত্তি জানাতে পারে বা করে, স্যার এটা তো ডয়ে শূন্য র আর এটা তো ডয়ে ড। আমি কিন্তু ক্লাসে বলেছি, মনে আছে? এই ড মানে ডয় বিন্দু র, ঢ মানে ঢয় বিন্দু র, মনে আছে না? এটার এটা শুধু একটা ফোঁটা ছাড়া আর একটা ফোঁটা আলা, একটা ফোঁটা ছাড়া এদের পার্থক্য নাই। এই ডয় শূন্য রটাই ডয় ড, একই ব্যঞ্জন ধরা হবে। তাহলে বড় থেকে বড্ড, কেটির নাম ব্যঞ্জন দীপ্তি বা ব্যঞ্জন দ্বিত্বতা, দ্বিত্ব ব্যঞ্জন। লেখেন অভিশ্রুতি। শব্দের শেষে ইয়া যদি একার
কিংবা উয়া যদি ওকারে পরিণত হয়। শব্দের শেষে ইয়া যদি একার এবং উয়া যদি ওকারে পরিণত হয়। শব্দের শেষে কোথায়? শব্দের শেষে ইয়া যদি একার এবং উয়া যদি ওকারে পরিণত হয়। হ্যাঁ, সুলাইমান কবির, পাকা খেলোয়াড় না পাক্কা খেলোয়াড়। ঠিক আছে, থ্যাংক ইউ। পাকা না কেমন খেলোয়াড়? পাক্কা। তাহলে শব্দের শেষে ইয়া যদি একার এবং ওয়া যদি কি ওকারে পরিণত হয়। শব্দের শেষে ইয়া যদি একার এবং ওয়া যদি ওকারে পরিণত হয়, তাহলে তাকে কি বলা হবে? অভিশ্রুতি। যেমন কোরিয়া। তাহলে কোরিয়া, এই যে ইকারটা কিন্তু রয়ের পরে, মনে আছে শিক্ষার্থী বন্ধুরা? ইকারটা রয়ের পরে, তাহলে এই যে ই রয়ের পরে আর অন্তস্থ আকার ই আ, এটা ই আটার ক আর রটা থাকলো, আর ই আর আ এটা মিলে কি হলো? একার। তাহলে কোরিয়া থেকে করে, ই আর আ অন্তস্থ আকার মিলে একার হয়ে গেল। ধরিয়া থেকে কি? ধরে। মরিয়া থেকে কি? মরে। তাহলে শব্দের শেষে ইয়া থেকে কি হয়ে যাচ্ছে? ইয়াটা একার হয়ে যায়। যদি যায় তাহলে পরিবর্তন অভিশ্রুতি। কিংবা ওয়া থেকে ওকার, ওয়া থাকলে ওকার হয়ে যেতে পারবে। যেমন ধরেন শব্দের শেষে ওয়া আছে, এমন দেখলে শুধু ভাবেন তো, ওয়া আছে, ওয়া মাসুয়া, মাসুয়া। সেখান থেকে মেসো, মাসুয়া থেকে মেছো। শিক্ষার্থী বন্ধুরা, ওয়া ওকার হয়েছে না হয়নি? এই যে উয়া, উয়া হয়ে গেছে কি ওকার। এখন কেউ বলবেন স্যার, এই যে ময়ে যে আকার ছিল, আকার যে আবার একার হয়ে গেল? আকার একার হয়ে গেছে, হোক গা। উয়াটা ওকার হয়েছে না হয়নি? শব্দের শেষে উয়া যদি ওকার হয় তাহলে অভিশ্রুতি। এর সাথে আরো যা খুশি তাই ঘটুক গা, প্লিজ। শব্দের শেষে ওয়াটা ওকার হয়েছে, হয়েছে অভিশ্রুতি হয়েছে। এই শব্দে আরো ছোটখাটো কোনো পরিবর্তন ঘটলে ঘটতেও পারে, নাও পারে, কিন্তু ঘটলেও কোনো সমস্যা নেই। গাছুয়া, গাছো থেকে গাছো না, গাছুয়া থেকে কি গেছো, গেছো, গেছো মেয়ে, হ্যাঁ, গেছো বাঘ, গেছো বিড়াল। তো এই যে গাছো, ওয়াটা ওকার হয়ে গেছে, ছয়ের সাথে উয়া ছিল, ওকার হয়ে গেছে, কিন্তু আকারটা একার হয়েছে। হোক, উয়া যদি ওকার হয়ে যায় শেষে তো অভিশ্রুতি ঘটেছে, তার সামনে আরো ছোটখাটো কোনো পরিবর্তন ঘটলে ঘটতেও পারে। টাকুয়া থেকে কি টেকো, টাকুয়া থেকে টেকো। দাঁতুয়া থেকে কি দেতো। দাঁতুয়া থেকে দেতো, টাকুয়া, টেকো, গাছুয়া, গেছো, মাসুয়া, মেসো। তাহলে শব্দের শেষে ইয়া থাকে থেকে একার হতে পারবে এবং ওয়া থেকে ওকার যদি হয়, সেই পরিবর্তনের নাম অভিশ্রুতি। নিচের কোনটি অভিশ্রুতি? তাহলে আমরা দেখবো উদাহরণে কোনটা ইয়া থেকে একার হয়েছে কিংবা ওয়া থেকে ওকার হয়েছে। অসমীকরণ, পরিবর্তনটার নাম কি? অসমীকরণ। হ্যাঁ, না, খুরশেদ আলম, সাধু থেকে চলিতের মতো লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, লাগছে, কিন্তু সব সময় না।
ঠিক আছে, মাসুয়া থেকে মেসো, গাছুয়া থেকে গেছো, এগুলো সাধু চলিত না। ইয়া থেকে একার হয়তো আপনি বলতে পারেন, কিন্তু ওই যে টাকুয়া, টেকো, দাঁতুয়া, দেতো, এগুলি সাধু চলিত না। ঠিক আছে, কাজে সাধু চলিত বলে দিলে। সারোয়ার হোসেন বাপ্পি, রয়ের উচ্চারণ তো রয়ের মতো হয় কিন্তু দেখতে হয় ডয়ের মতন, তাহলে ড ও ড শূন্য ল কি এক হয় কিভাবে? রূপক আব্দুল্লাহ, সাধু থেকে চলিত রূপে গেলে হচ্ছে না ভাই, সাধু থেকে চলিত রূপে গেলে হচ্ছে না, কারণ টাকুয়া, দাঁতুয়া এগুলো সাধুরূপ না, দাঁতুয়া কোনো সাধুরূপ না। এই সাধু আর এটা চলিত না ভাই, এটা টাকুয়া, সাধু আর এটা চলিত না, এরকম না। হ্যাঁ, ধরিয়া থেকে ধরে করি এটা সাধু চলিত, কিন্তু পুরো ওইটাকে পুরো মানে ওইটাকে সাধু চলিত বলা যাবে না। আচ্ছা দেখেন, তাহলে গপ গপ থেকে গপা গপ, টপ টপ থেকে টপ, কি হচ্ছে দেখেন তো, একটু খেয়াল করবেন। গপ গপ এই শব্দটাতে একই রকম দুটি অংশ আছে, একই রকম, একদম একই রকম, অনেকটা এক না, একদম একই, একদম সেম সেম, সেম টু সেম। বন বন, মজ মজ, অর্থাৎ শব্দে একই রকম দুটি ধ্বনি বা অক্ষর থাকবে। ওই পারে গিয়ে আমরা আর এক রাখবো না, আমরা একটু চেঞ্জ করবো, একই রকম দুটো রাখবো না, একটা একটু চেঞ্জ করবো। তাহলে কি করলাম আমরা এবার? গপা গপ, এবার এক থাকলো না, চেঞ্জ হয়ে গেল। একই রকম দুটি অক্ষরের মাঝে, অক্ষর, এই যে গপ গপ, বন অক্ষর, মনে হচ্ছে কত ক্লাস অক্ষর, একই রকম দুটি অক্ষরের মাঝে আকারের আগমনকে, বুঝতে পারলেন? একই রকম কি, একই রকম স্বরের মধ্যে একটা ভিন্নতা আনার জন্য একই রকম দুটি অক্ষরের মাঝখানে আকারের আগমনকে বলা হয় অসমীকরণ। একই রকম দুটি অক্ষরের মাঝে, মচ মচ, মচ মচ, দুটো একই সাউন্ড, মচ মচ, আমরা একদম এক রাখবো না, একটু চেঞ্জ করবো। তাহলে কি করলাম এবার? মশা মস। এখন দেখেন একটা করে স্বর বেড়েছে, এখন কেউ বলেন স্যার স্বর বাড়লো, তাহলে স্বরাগম, স্বর বেড়েছে না একটা করে, সবই ঠিক আছে, একটা করে স্বর আকার বেড়েছে। একই রকম, এই একই রকম দুটি অক্ষরের মাঝে বা একই রকম দুটি ধ্বনির মাঝে যখন আকার বাড়বে, তখন এটাকে আমরা স্বরাগম বলবো না, কি বলবো? আমরা বলবো অসমীকরণ। একই রকম দুটি একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, ব্যাকরণের সংজ্ঞা দেখবেন লেখা আছে 9 বইয়ে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আকারের আগমন, মানে একই স্বর, গপ গপ, বন বন, মজ মজ। তাহলে ধরেন শব্দটি কি, কল কল থেকে কি হবে? কলাকল, কল কল থেকে কলাকল। ধম ধম থেকে কি হবে? ধমাধম। মঠ মঠ থেকে কি হবে? মোটামোট। একই রকম দুটি অক্ষরের মাঝখানে একটা কি আকারের আগমন ঘটবে। আচ্ছা, গাইয়া থেকে গেও, গাইয়া থেকে গেও, দেখেন ইয়া থেকে একার না হয়ে ওকার হয়েছে, তাহলে এটা আমাদের অসমীকরণ হবে না। অসমীকরণ, অসমীকরণ হতে হলে ইয়া থেকে একার হতে হবে, গে গে, তাহলে হবে। মাঠুয়া থেকে মেঠো, তাহলে হবে, কিন্তু গাইয়া থেকে গেও, তাহলে এটি আমাদের আগের পরিবর্তনে যাবে না, কারণ আমাদের ইয়া কখনো ওকার হতে পারবে না। ইয়া যদি ওকার হয় তাহলে সেটি কি হবে? অসমীক। আমরা আগে যে পদ্ধতি দিলাম, কি পদ্ধতি দিয়েছিলাম, ওটাকে আমরা অভিশ্রুতি, হবে না। ঠিক আছে, অভিশ্রুতি হলে ইয়াটা একার হতে হবে আর ওয়াটা ওকার। এখন এটা কি যদি বলেন, তাহলে সেটা আমি আসছি। আমাদের পরিবর্তন তো ভাই, সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা আপনারা যদি পিছন থেকে প্রশ্ন করে ফেলেন, আমার কি অভিশ্রুতির সাথে এটা মিলছে, আপনাদের প্রশ্ন নেওয়াটা বিপদ হয়ে যাচ্ছে। গাইয়া থেকে গেও, তাহলে এখানে কি ইয়াটা একার হলো? ইয়া যদি একার নয় তাহলে অভিশ্রুতি না, তাহলে অন্য কিছু তো, অন্য কিছু তো আমার আরো অনেক পরিবর্তন বাকি আছে। পরিবর্তন তো আমার শেষ না, কেন বোঝেন না? আচ্ছা, অসমীকরণ। আচ্ছা, তো আজকের মতো থামবো, আর একটা শেষ পরিবর্তন করব, করে থেমে যাব। ওকে, দেখেন শব্দটি হচ্ছে, প্লিজ খেয়াল করেন, রিকশা। এখান থেকে বলছে কি রিস্কা,
রিক্সা থেকে রিস্কা, মুরগি থেকে মুগরি, বাক্স থেকে বাস্ক, লাভ থেকে ফাল, চমৎকার থেকে মসৎকার। হ্যাঁ, একটু দ্রুত লিখে নেন, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি। রিক্সা থেকে রিস্কা, মুরগি থেকে মুগরি, বাক্স থেকে বাস্ক, লাভ থেকে ফাল, চমৎকার থেকে মসৎকার। লেখেন লেখেন, একটু তাড়াতাড়ি লেখেন, শেষ করবো আমরা। নোটিশটা আবার একটু বলবো, 1 মিনিট সময় লাগবে। আচ্ছা, দেখেন রিক্সা থেকে রিস্কা, তাকান একটু, সব না লেখা বেড়েছে না কমেছে দেখেন তো। স্বর বা ব্যঞ্জন কিছু বাদ গেছে, বা কিছু বেড়েছে, বা কিছু ডাবল হয়েছে, কিছু একরকম হয়েছে, কি ঘটেছে একটু তাকিয়ে বলেন। ওই যে ভিজুয়াল, ওই যে কি, হ্যাঁ পিক্টোরিয়াল, তাহলে এটা আর এটা দুটা ছবি, এর মধ্যে কোনো কিছু বাড়া কমা, কোনো দ্বিত্ব হওয়া, কোনো ডাবল হওয়া, কোনো কিছু আছে দেখেন তো। বেড়েছে না, তাহলে কি কমেছে না, কি হয়েছে? যা ছিল তাই আছে, শুধু কি হয়েছে? স্থান পরিবর্তন করেছে, স্থান। ক ছিল মাঝে, চলে গেছে শেষে, স ছিল শেষে, চলে এসেছে একটু আগে। রগ সবই আছে, ম আছে, রস্য আছে, র আছে, গ আছে, রস্যই আছে, সবই আছে, সবাই আছে। কেউ বাড়েনি, কেউ কমেনি, কেউ ডাবল হয়নি, কেউ চেঞ্জ, সবাই আছে, শুধু কি জায়গা চেঞ্জ, জায়গা চেঞ্জ। আপনাদের যাদের গ্রামে বাড়ি, আমার বাড়ি কিন্তু গ্রামে, আমার গ্রামের বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম, পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রামটির নাম। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া গ্রাম, প্রত্যন্ত গ্রাম। তো ছোটবেলায় ঝড় আসতো, কালবৈশাখী ঝড়, 5-এ পড়ে। তা আমাদের তখন মাটির ঘর, দেওয়াল আর টিন উপরে, প্রচণ্ড ঝড়। হঠাৎ করে গাছের একটা ডাল, আম গাছের ডাল মড়মড় করে ভেঙে আমাদের গাছের মাথা, মানে টিনের চালে পড়লো। আমরা তো ভয় দিশেহারা। একটু পরে আবার দেখি টিন একটা উড়ে চলে গেল ওই গাছের ডালে। ডাল ভেঙে কোথায় পড়লো? সালে। সাল উড়ে কোথায় গেল? ডালে। ঝড়ের শেষে দেখা গেল সালও আছে, ডালও আছে, কিন্তু যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। এই ঘটনাটির নাম হলো প্রাকৃতিক বিপর্যয়। যে ঘটনাটির গল্প করছে এটার নাম কি? প্রাকৃতিক বিপর্যয়। আচ্ছা, এমন কি হবে যে সাল বা ডাল দুনিয়ার কোথাও নাই? সালও থাকবে, ডালও থাকবে, কিন্তু যেখানে যার থাকার কথা সেখানে না থেকে অন্য কোনো জায়গায়, এটা প্রাকৃতিক বিপর্যয়। আর এই ঘটনাটার নাম কি? ব্যঞ্জন বিপর্যয়। ব্যঞ্জন, এটার নাম হলো ব্যঞ্জন বিপর্যয়। ব্যঞ্জন বিপর্যয়, বা কোনো বইয়ে লেখা আছে কি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বা ব্যঞ্জন বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বা ব্যঞ্জন বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বা কি ব্যঞ্জন বিপর্যয়। বাক্স থেকে বাস্ক, লাভ থেকে ফাল, চমৎকার থেকে মসৎকার। তাই না? স্যার কেমন ক্লাস নেয়? জুয়েল কিবরিয়া স্যার তো মসৎকার ক্লাস নেয়, তাই না? মসৎকার কি যে বলে কিছু বুঝি না, খালি উল্টা পাল্টা লাগে নাকি? মসৎকার, তাই না? পরীক্ষায় হয়তো দিবে আপনাকে পিশাচ থেকে কি পিচাস, পিশাচ থেকে পিচাস। কোন ধ্বনি পরিবর্তন? তাহলে কি ধ্বনি বিপর্যয় বা ব্যঞ্জন বিপর্যয়। আমরা আগামী দিন আপনাদের পরীক্ষা নিব। আগামী দিন কোনটুকু পরীক্ষা নিব? ধ্বনি পরিবর্তনের পুরোটুকু না, ধ্বনি পরিবর্তন আরও আমাকে একটা ক্লাসে নিতে হবে। তাহলে আগামী দিন পরীক্ষা নিব। আমি বলে দিই, গত ক্লাস যারা করেননি, যারা নতুন আজকে যুক্ত হয়েছেন আজকের ক্লাস থেকে, আমাদের এর আগে 3-4টা ক্লাস, একটা হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এমনি বেসিক ক্লাস, আর 3টা আমাদের দেখবেন লেকচার 1, 2, 3 দিয়ে দিয়েছি, আমরা দেওয়া আছে আমাদের সাইটে, আমাদের ইয়েতে। একটু দেখে নেবেন কয়েকবার করে, নাহলে ঝামেলায় পড়বেন। একটু দেখে নেবেন, যেহেতু দেওয়া আছে দেখবেন।
আর গত ক্লাসটা তো অবশ্যই দেখবেন, কারণ গত ক্লাস আমরা পড়িয়েছি শব্দ বিশ্লেষণ, আমরা পড়িয়েছি অক্ষর বিশ্লেষণ, আমরা পড়িয়েছি এই দুটো, আর অন্য ব্যঞ্জন পড়িয়েছি। তো ব্যঞ্জনের পরীক্ষাটা আমরা নিয়ে নিয়েছি গতদিন। তাহলে আমি বলে দিই, আগামী দিন পরীক্ষা কি হবে লিখে নেন, কি কি টপিকের পরীক্ষা হবে। যারা নতুন, বিশেষ করে তাদের জন্য বারবার বলছি, গত ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি পড়িয়েছি, তো ব্যঞ্জনের পরীক্ষাটা নিয়েছি শেষে। আর আগামী দিন পরীক্ষা নিব বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ নিব হলো অক্ষর বিশ্লেষণ, যে দুটো গত ক্লাসে করিয়েছি, গত ক্লাসটায়। আর আজকে করালাম কি, ধ্বনি পরিবর্তন, আজকে করালাম ধ্বনি পরিবর্তন। হ্যাঁ, যতটুকু করিয়েছি ততটুকু। ধ্বনি পরিবর্তন শেষ করিনি কিন্তু ভাই, প্রশ্ন করে বিভ্রান্ত করবেন না আমাকে, নিজেরা হবেন না। আমি যতটুকু করিয়েছি এর মধ্যে থেকে আমি প্রশ্ন করব। আর আরও কিছু পরিবর্তন একই দিনে যদি সব দেই তাহলে কিন্তু ব্রেন বিপর্যয় ঘটবে, বুঝতে পারলেন? আপনাদের ধারণ ক্ষমতা তো আমার জানা আছে, একই দিনে দিলে ধ্বনি বিপর্যয় নাকি মানসিক বিপর্যয় ঘটতে পারে। কাজে আমি অর্ধেক যেটুকু দিলাম সেটুকু আগে বুঝে পড়বেন, একটু দেখবেন বারবার, ক্লাসটা প্রয়োজন আবার একটু বারবার দেখবেন, বই পুস্তকে উদাহরণ পাবেন, একটু মিলিয়ে নেবেন। আর পরীক্ষাটা কিভাবে হবে, যারা নতুন তার জন্য বলছি, পরীক্ষা ক্লাসের শেষে হয়। তার মানে আজকে হলো বুধবার, শনিবার, আচ্ছা আমাদের শুক্রবার একটা ক্লাস দেওয়া আছে, ভালো কথা। শুক্রবার আপনারা অনেকেই 7টায় ক্লাস নিয়ে আপত্তি জানিয়েছেন যে স্যার আমাদের তো রিয়াদ স্যারের ক্লাস আছে, আপনাদের দুটো ভেজাল লেগে যাবে। আমি একটু ক্লাসটা আরও একটু এগিয়ে নিব, যেহেতু আমাদের ম্যাথের রিয়াদ ক্লাস নেয়। রিয়াদ আমার স্নেহের স্টুডেন্ট, আপনাদের শিক্ষক, সেই গণিত ক্লাস নেয়, অত্যন্ত ভালো শিক্ষক গণিতের। তো রিয়াদের ক্লাস যেহেতু শুক্রবার করে থাকছে, তো আমরা দুটো 7টায় দিলেও আপনাদের অনেকে আপত্তি জানিয়েছেন, আমরা একটু এগিয়ে নিব ক্লাসটা, আর একটু এগিয়ে আমরা ক্লাসটা নিব 4টা থেকে 5:30টায়। তো লিখে নেবেন, শুক্রবার ক্লাস হবে, যদিও আমাদের রুটিন আছে শনি সোম বুধ 3 দিন, কিন্তু আমি একদিন করে বাড়তে নিব, কারণ 41-এর আগে কোর্সটা শেষ করতে চাই। তাহলে শুক্রবার শুধু শুক্রবার, অন্য দিন না, অন্য দিন ক্লাস 9টায়, শনি সোম বুধ 9টায়, শনি সোম বুধ 9টায়, শুক্রবার ক্লাসটা হবে 4:30। 4:30 না, সরি 4টা থেকে 5:30, একটু ম্যানেজ করবেন যেভাবে পারেন। আর যদি ওই সময় সমস্যা থাকে পরে দেখে নেবেন, লাইভ ক্লাস আর ভিডিওর মধ্যে কোনো পার্থক্য নেই, পরে ভিডিও দেখবেন। তাহলে শুক্রবারে ক্লাস নিব কখন, 4টা থেকে 5:30 শুক্রবার। আর যারা পরীক্ষা বোঝেন না তারা জেনে রাখবেন যে এই ক্লাস যখন শেষ হবে 5:30-এর পরে, 5:30-35-এর দিকে আমি কি করব, ক্লাস শেষ করে ওখানে একটা লিঙ্ক দিব, লিঙ্ক ওখানে ক্লিক করলে আপনি যেখানে আছেন এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এই গ্রুপেই লিঙ্কটা পেলে লিঙ্কের উপর ক্লিক করবেন, ওখানে একটা ফর্মের মতো আসবে, নাম লিখতে হবে, নাম, বিশ্ববিদ্যালয় যেখানে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রুয়েট, বুয়েট, চুয়েট, হ্যাঁ, আর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কেউ দেখতে পাবে না, ওটা গোপন থাকবে, শুধু না দিলে নেক্সট করবেন, নেক্সট করলে প্রশ্ন আসবে, ঠিক আছে? আমার ক্লাসের পরে, আমার ক্লাস যখন শেষ হবে তারপর আপনাকে আমি লিঙ্ক দিব, ওখানে আমাদের এই গ্রুপের পেজেই আপনি ওখানে ক্লিক করলে কয়েকটা কোশ্চেন আসবে, 2-3টা, নাম, বিশ্ববিদ্যালয়, মোবাইল নাম্বার যখন দিবেন দিয়ে নেক্সট করবেন, নেক্সট করলে প্রশ্ন পাবেন। প্রশ্নটা আসবে 1 ক খ গ ঘ, 2 ক খ গ ঘ, 3 ক খ গ ঘ। আপনি যেটা উত্তর তারপর টাচ করবেন, কার্সারটা নিয়ে গিয়ে বা আঙ্গুলটা দিয়ে টাচ করবেন, মোবাইলেই তো করেন, তাহলে আঙ্গুল দিয়ে টাচ করবেন, টাচ করলে উত্তরটা হয়ে যাবে, উত্তর নিয়ে নেবে। 2-এ গেলেন, টাচ করলেন, এভাবে করতে করতে 25টা প্রশ্ন, 25 নম্বর টাচ করলেন, উত্তর হয়ে গেল। নিচে লেখা আছে কি, ফিনিশ। 25 নম্বর প্রশ্নের নিচে 25 নম্বর উত্তর দিয়ে দিলেন, নিচে ফিনিশ, ফিনিশে টাচ করবেন, এবার উত্তরটা রিসিভ চলে যাবে। এবং যার সাথে সাথে রেজাল্ট, অটো কম্পিউটার রেজাল্ট আপনাকে দিয়ে দিবে যে কোনগুলো ঠিক করেছেন, কোনগুলো ভুল। ক্লিয়ার? তাহলে কোন সময় পরীক্ষা হবে, ক্লাসের পরে, ক্লাস শেষ করে আমি এটা লিঙ্কটা দিব, ক্লাস করার জাস্ট পরে 1 মিনিট পরে পেয়ে যাবেন। তাহলে ক্লাস শেষ করে লিঙ্ক পাবেন এই গ্রুপেই, একই জায়গায় যেখানে ক্লাস করছেন। তাহলে লিঙ্কটা পেলে দেখবেন লেখা থাকবে পরীক্ষা 3, কি থাকবে, পরীক্ষা 3। আগে পরীক্ষা আছে 1, 2, 3 থাকলে ওখানে ক্লিক করবেন, বাদ বাকি পদ্ধতিগুলো আমি যা বললাম তাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। তাহলে আমাদের ক্লাস কিন্তু কালকে শুক্রবার 4টা থেকে 5:30। আর শনিবার তো আবার আছেই, শনি সোম বুধ আগের মতো রাত 9টায়, শনি সোম বুধ রাত 9টায়, এবং শুক্রবার করে
কি একটা দিন অতিরিক্ত ক্লাস নেব 4টা থেকে 5টা 30। ক্লিয়ার? থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি।